বুঝতে পারছি আজ আবারও একটা সম্বন্ধ ভেঙে যাবে। সপ্তমবারের মতো আমার জন্য আসা সম্বন্ধটা আজ আবারও ভেঙে যাবে। এতে অবশ্য আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার পরিবারের হচ্ছে। মা তো রীতিমতো কটমট চাহনিতে তাকিয়েও ফেলেছে অনেকবার। পরিবারের কাছে আমি এখন অনেকটাই অবহেলিত বস্তুর মতো। এর আগেও প্রকাশ্য অপ্রকাশ্য আমার জন্য অনেক সম্বন্ধ এসেছিল। একটা তো প্রায় হতে হতে ভেঙে গেল, কারণ একটাই, আমি কালো। ঠিক কালো বললে চলে না, শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু সবার কাছে আমার এই শ্যামবর্ণ রংটা কালো নামেই বিশেষ পরিচিত। আমাদের এই সমাজের মানুষগুলোর কাছে ফর্সা মানে দুধে আলতা, আর বাকি সব কালো হিসেবেই গণ্য। ভয় হচ্ছে পাত্রপক্ষ যাওয়ার পর আমার সাথে কি হবে, এটা ভেবে ভয় হচ্ছে। কারণ যত বাড়ি সম্বন্ধগুলো ভেঙেছে, ততবারই পরিবারের কটূক্তি কথার সম্মুখীন হতে হয়েছে আমায়। প্রথম যেদিন সম্বন্ধটা আসলো, পাত্রপক্ষ দেখার পর সরাসরি বলে দিল মেয়ে তো কালো, আর একটু ফর্সা হলে ভালো হতো। তার কিছুক্ষণ পর সবাই চলে গেল, আর আমাকে শুনতে হলো সকলের গালমন্দ। ওই দিন প্রচুর কেঁদেছিলাম আমি। উপরওয়ালার কাছে একটাই অভিযোগ করেছিলাম, আর একটু সুন্দর হলে কি খুব বেশি খারাপ হয়ে যেত? ভাবনার মাঝে কখন যে মা এসে সামনে দাঁড়িয়েছিল বুঝতে পারলাম না। মাকে দেখে বুঝতে পারলাম পাত্রপক্ষের সবাই চলে গিয়েছে। মা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে কতবার বলেছিলাম একটু ফর্সা হওয়ার ক্রিম দে, মুখটা একটু ফর্সা কর, যেন পাত্রপক্ষের পছন্দ হয়, আর এবারের যাত্রায় বিয়েটা হয়ে যায়। না, তুই দিবি না। বলি, নবাবজাদে একটু ফর্সা না হলে তোকে কেউ বিয়ে করতে চাইবে কখনো? মা তুমি তো জানো আমার ওসব ক্রিম দিতে ভালো লাগে না। মুখটা ফর্সা করে কি হবে, হাত পা তো ঠিক আগের মতোই রয়ে যাবে। উল্টো ক্রিমের সাইড এফেক্টে স্ক্রিনটা নষ্ট হবে আমার। একটু নষ্ট হলে হতো, কিন্তু বিয়েটা তো হয়ে যেত। পরে না হয় শ্বশুর বাড়িতে গিয়ে ডাক্তার দেখিয়ে ফেলতি। আমি জল ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিছু বলিনি। শুধু ভাবছিলাম মায়ের কাছে আর আমি আর কিছুই না, তার কাছে আমার সুন্দর হওয়াটাই মুখ্য। মা আরো কিছুক্ষণ বকাঝকা করে চলে গেল। জানালার ধারে মাথা ঠেকিয়ে সুদূর আকাশটার পানে তাকিয়ে আছি। ভাবছি আমার জীবনটা এমন কেন হয়ে গেল। পরিবারের বড় সন্তান হওয়ার সুবাদে সকলের ভালোবাসাটা একটু বেশিই পেয়েছিলাম। যেই না বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলো, অমনি কালো বিধায় একের পর এক বিয়ে ভাঙছে বলে সেই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হলো। আজ প্রকৃতির হয়তো আমার মতোই মন খারাপ, নয়তো কিছুক্ষণ আগে রোদে ঝলমল করতে থাকা আকাশের নীলাভ বর্ণটা হঠাৎ নিকষ কালো হয়ে যাবে কেন? মনে হচ্ছে ধরণী কাঁপিয়ে এক্ষুনি বৃষ্টি নামবে। নামুক, খুব বৃষ্টি নামুক। বৃষ্টির ফোঁটার সাথে আজ চোখের সব জল বিসর্জন দিব আমি। প্রকৃতির সাথে সাথে নিজের কষ্টগুলো ধুয়ে মুছে ফেলবো। মন খারাপের বিষণ্ণতার মাঝে পরিচয়টা দেয়া হলো না। আমি অন্বেষা মেহরিন, ডাকনাম আভা। সকলে আভা বলেই ডাকে। এবার অনার্স প্রথম বর্ষ, বাংলা ডিপার্টমেন্টের ছাত্রী আমি। আমরা 4 বোন, ভাই নেই আমার। আমি সবার বড়, তার উপর গায়ের রং শ্যামবর্ণ, তাই আমাকে ঘিরে সবার চিন্তাটা একটু বেশি। আমাকে কিভাবে বিয়ে দিতে পারবে, আর বাকিদেরও আস্তে আস্তে বিয়ে দিয়ে মা বাবা ভার মুক্ত হবে। আমার অনেক পড়াশোনা করার ইচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে, কিন্তু পরিবারের সকলের চিন্তা যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবে তত তাড়াতাড়ি বোঝা কমবে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সবাই, কিন্তু হায়, আমার শ্যামবর্ণের জন্য বিয়েটাও হচ্ছে না। হয়তো আরেকটু ফর্সা চায়, নয়তো মোটা অঙ্কের যৌতুক। অবশ্য যৌতুক দিতে আমার পরিবারের কোনো আপত্তি নেই, কিন্তু আমার আছে। কেন যৌতুক দিব? আমি কি কোনো বস্তু যে যে যেভাবে চাইবে সেভাবে দরদাম করে নিবে? যৌতুকের কথা আসলে আমি পাত্রপক্ষের সামনে বিয়ে ভেঙে দিই, তার জন্য গালমন্দ কম শুনিনি আমি। হঠাৎ কারো স্পর্শ অনুভব করতে পিছু ফিরে দেখি সেজ বোনটা কাঁধে হাত রেখে ব্যথাতুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ফিরতে দেখে বলতে লাগলো, আপাই, বিয়েটা ভেঙে গিয়েছে বলে মা তোকে অনেক বকেছে তাই না রে? জানিস, স্কুল থেকে এসে শুনি বিয়েটা ভেঙে গেছে, তাই সোজা তোর রুমে চলে আসলাম। প্রতিবারই এমন হয়, আর তুই মন খারাপ করে জানলার ধারে বসে থাকিস। জানি না মা কেন এমন করে। মন খারাপ করিস না আপাই, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তোর জীবনে এমন একজন আসবে যার কাছে তোর শ্যামবর্ণ রংটা হবে তার প্রিয় রং, আর তোকে অনেক অনেক ভালোবাসবে। তখন মার দেওয়া সব কষ্টগুলো মুছে যাবে, দেখিস। আমার এই বোনটা আমাকে একটু বেশি বুঝে। 4 বোনের মাঝে তু বা তৃতীয়। আমরা 3 বোন প্রায় সমবয়সী। চতুর্থ জন মীরা একদম ছোট। দ্বিতীয় বোন নীরাটা কিছুটা ইন্ট্রোভার্ট, কারোর সাথেই তেমন একটা কথা বলে না। যত কিছুই হোক সে মুখ বুজে মেনে নেয়।
ভালো করে কথাটুকুও বলে না। কিন্তু তুবা তার বিপরীত, চঞ্চল প্রকৃতির, সময় অসময় জ্ঞান দিতে সে এক্সপার্ট। তুবার সাথে আমার সম্পর্কটা একটু বেশিই মধুর। মন খারাপ হলে সবার আগে ও কিভাবে যেন বুঝে যায়, মাঝে মাঝে ভেবেই পাই না আমি। এই যে মন খারাপ বুঝে গিয়েছে এখন, তাই স্কুল থেকে ড্রেস চেঞ্জ না করেই আপাইকে জ্ঞান দিতে চলে এসেছে সে। বললাম, তুবা, কালো বা শ্যামবর্ণ মেয়েরা কখনো কারো ভালোবাসা পাবে এমনটা আশা করাও বেমানান। জানিস এই পৃথিবীতে শ্যামবর্ণ মেয়েদের নিয়ে ফিল্ম, বই, ছবি, উপন্যাস হয়েছে অহরহ, কিন্তু বাস্তবে না, তার সোনার হরিণ পাওয়ার মতো। মন খারাপ করো না, তুমি অনেক ভালোবাসা পাবে, দেখো একটু বা তোমাকে দোয়া দিচ্ছে। আর আমার দোয়া কিন্তু কখনো বিফলে যায় না। হি হি, এবার একটু হাসো না পাই। হয়েছে তোর পাকনামি, যা ফ্রেশ হয়ে নে, খিদে পেয়েছে নিশ্চয়ই, আমি খাবার দিচ্ছি। আগে হাসো, তারপর যাচ্ছি। ওর কথায় হাসি দিয়ে ফেললাম আর বললাম, তুই যাবি নাকি মার খাবি ফাজিল? এই তো, গুড গার্ল। তোমার হাসিটা সুন্দর আপাই, দেখো আমার ভবিষ্যৎ যদি তোমার হাসিতে ফিদা হবে। হি হি। তোকে তো বলতেই তোর, কে বলবে ও আমার ছোট, তাও গুনে গুনে 5 বছরের। কথা শুনলে মনে হবে আমি না, এই আমার বড়। পাগলি একটা। রাতে শুয়ে শুয়ে ভাবছি আর কতদিন এভাবে পাত্রপক্ষের সামনে গিয়ে বসবো, আর কতদিন সংসেজে নিজেকে অন্যের কাছে শোপিসের ন্যায় উপস্থাপন করব। এর শেষ কোথায়? আজকাল নিজেকে কেমন দোকানের পণ্য বলে মনে হয়। একটা করে সম্বন্ধ আসবে আর দোকানের পণ্য কেনার মতো যাচাই বাছাই করে দেখে চলে যাবে। পরিশেষে প্রতিবার কিছু কিছু না কিছু শুনতে হবে। মার বকাঝকা, মামার বাড়ি, উম, খালার বাড়ি, সকল আত্মীয়দের নিন্দা শুনতে শুনতে ক্লান্ত আমি। যখন একটা সম্বন্ধ আসছে শুনবে, পাত্রপক্ষ যেতে দেরি তো 14 গোষ্ঠী ফোন করতে দেরি নেই, শুধু বিয়েটা পাকাপোক্ত হলো কিনা জানার জন্য। যেই না শুনবে ভেঙে গেছে অমনি সকলের নিন্দা শুরু। আচ্ছা, শরীরের রংটাই কি সব? বাকি সব কি অহেতুক? আমি তো নিজে নিজেকে তৈরি করিনি, উপরওয়ালা তৈরি করেছে 18,000 মাখলুকাতকে। তার মাঝে ইনসান বা মানুষ পৃথিবীর সেরা জীব। তাহলে আমরা কেন আমাদের নিয়ে এত বিচার বিবেচনা করি? মানুষ যদি নিজেই নিজেকে তৈরি করতে পারতো, তাহলে কখনো নিজেকে অন্যের কাছে হেয় হতে দিত না। কি ভাবছো আপাই? দুপুরের ঘটনা নিয়ে এখনো মন খারাপ করে আছো? ভাবছো কালকে আরো একবার সুযোগ পাবে প্রতিবেশীরা তোমাকে নিয়ে নিন্দে করার? তাই তো, ভুলে যাও না ওসব। জানো তো আমাদের সমাজটা কেমন, অন্যের পিছু লেগে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তাদের। কখনো তো কারো ভালো করবে না, উল্টো ঘুরে ঘুরে দেখবে কিভাবে কার ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায়, আর কখন সেটাকে তিল থেকে তাল বানানো যায়। সেটাই বাদ দেন, আমি এইসব কিছু ভাবছিলাম। আগে হলে বোকার মতো কান্নাকাটি করতাম, কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে, তাই সব হজম করে নিতে পারি। ভাবছি কাল ভার্সিটি গেলে পরীক্ষা কি দিব আমি। এসব কিছু তো পড়তেই পারিনি ভালোভাবে। ম্যাম তো বকবে, আর আফিকেও মেসেজ করা হয়নি। চিন্তা করো না, সকালে পড়া শেষ করে নিও, তাহলে ভালো পরীক্ষা দিতে পারবে। বরাবরই তুমি ভালো করো, এবারও ইনশাল্লাহ ভালো করবে। ঘুমা, সকালে উঠতে হবে। শুভরাত্রি আপাই। শুভরাত্রি। ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পরীক্ষার পড়া পড়তে পড়তে কখন যে আবার টেবিলেই ঘুমিয়ে পড়ি বুঝতে পারলাম না। হঠাৎ ঘুম ভাঙতেই তাড়াহুড়ো করে রেডি হয়ে না খেয়ে কোনো মতে ভার্সিটিতে পৌঁছাই। সেখানে যেতে দেখি আফি দাঁড়িয়ে আছে গেটের কাছে। মুখ দেখে বুঝতে পারছি এই মেয়ে আজ আমায় মেরেই ফেলবে প্রশ্ন করে করে। তার পেটে হাজারো প্রশ্ন কিলবিল করছে। কখন বলবে, কখন সব শুনবে। হওয়ার কথা কাল যা হলো, ভাবতে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো আমার। শয়তান মেয়ে, এ তোর আসার সময় হলো? কি করছিলি এতক্ষণ? জামাইয়ের কথা ভাবছিলি? ভেবেছিলাম একটু আগে আসলে কিছু কথা বলবো, সেটাও হলো না। উল্টো পরীক্ষা শুরু হয়ে গেল 10 মিনিট আগে, আর তুই আসছিস এখন? তাড়াতাড়ি চল। আফি, একসাথে এত প্রশ্ন করিস কেন তুই? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, প্লাস জ্যাম ছিল তাই লেট। তোর সাথে আফিকে বলতে না দিয়ে আমি বললাম, জানি তোর পেটে হাজারো প্রশ্ন ঘুরঘুর করছে। এক্সাম শেষ হোক, তারপর আস্তে ধীরে সব বসবো, তারপর আস্তে ধীরে ক্যান্টিনে বসে আরাম করে সব বলবো। ততক্ষণ পর্যন্ত মুখটা বন্ধ রাখবি প্লিজ। বন্ধ মানে বন্ধ, জিপাপ। আচ্ছা, এখন যাই চল। কিন্তু আমার পেটে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, সেটার কি হবে? সব না বলা পর্যন্ত শান্তি পাবো না আমি। জানি, পরে বলবো, চল।
পরীক্ষা শেষে ক্লাসরুম থেকে বেরিয়ে আফি আর আমি হাঁটছি ক্যান্টিনের উদ্দেশ্যে। আফি প্রশ্ন নিয়ে বকবক করেই যাচ্ছে আর আমি শুনে যাচ্ছি, কিন্তু কিছু দূর যেতেই কোথা থেকে যেন একটা ক্রিকেট বল এসে ছুঁড়ে পড়লো আমার গায়ে। সামান্য ব্যথা পেলেও আশ্চর্য হয়েছি খানিকটা। নিচে ঝুঁকে বলটা হাতে নিতে দেখি এর মাঝে সাদা কি যেন একটা দেখা যাচ্ছে। কৌতূহলবশত খুলে দেখি এটা একটা চিরকুট, আর তাতে যা লেখা। আপু, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি বল মারার জন্য। আসলে আমি শুনেছি আপনি খুব রাগী। এটা আমি নয়, ভার্সিটি প্রায় স্টুডেন্টরা জানে, এবং কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করেন না সেটাও। তাই সরাসরি কথা বলতে পারবো না বলে এই টেকনিক ইউজ করছি। আমাকে এক সিনিয়র ভাইয়া জগিং দিয়েছে, বলছে আমি যদি আপনাকে কলেজের পিছনে পুকুর পাড়ে নিয়ে যেতে পারি তাহলে আমার অ্যাসাইনমেন্টের খাতা ফেরত দেবে, নয়তো ছিঁড়ে ফেলবে। প্লিজ আপু, আপনি একটু যাবেন, নয়তো আমার অ্যাসাইনমেন্টের খাতা ফেরত পাবো না। আমি আপনার কাছে হাত জোর করছি আপু, অনুরোধটি রাখুন। চিরকুট পড়া মাত্রই আমি আর রাফি পুরোই হাঁ। চোখ তুলে তাকাতেই দেখি সামনে একটা ছেলে জল ভরা দৃষ্টিতে আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। বেচারা, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে অনেক ভয়ে আছে খাতার জন্য। আফি আর আমি ছেলেটার দিকে এগিয়ে যাই, বলি, ভয় পেও না ভাইয়া, তোমার খাতার কিচ্ছু হবে না, চলো আমরা যাচ্ছি। ছেলেটা কৃতজ্ঞ চোখে তাকিয়ে হাঁটতে শুরু করলো। পিছু পিছু আমরাও তাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিলাম। হাঁটছি আর ভাবছি, আমি ছেলেদের সাথে কথা বলি না এটা সত্যি, কিন্তু তাই বলে রাগী? আমি তো আজ পর্যন্ত কারোর সাথে তেমন রাগ দেখাইনি, একমাত্র একটা ছেলের সাথে ছাড়া। মাস দুয়েক আগে একটা সিনিয়র ভাইকে সামান্য কথা শুনিয়েছিলাম, ক্যাম্পাসে কয়েকটা মেয়েকে উত্ত্যক্ত করেছিল, তাই। কারোর সাথে তেমন কোনো ঝামেলা তো হয়নি। হ্যাঁ, অবশ্য ওই দিনের ওই ঘটনার পর থেকে দেখতাম কিছু সংখ্যক ছেলে আমার দিকে কেমন করে যেন তাকাতো, তাই বলে আমি রাগী উপাধি পেয়ে গেলাম? আশ্চর্য। কথাটি ভাবছি আর হাঁটছি, তখন হঠাৎ দেখি আফি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। বিস্ময়ে চোখ বড় বড় করে ওকে জিজ্ঞেস করলাম, আমি যা ভাবছি তুইও কি তাই? একদম, আমিও তাই ভাবছি জানু। কিছুদিন আগে যে সিনিয়র ভাইটাকে কথা শুনিয়েছিলি উনি নয় তো? ওই দিন তো তিনি তেমন কিছু বলেননি, আজ আবারও সেই জন্য বদলা নিবে না তো? সাংঘাতিক যদি কিছু করে, না গেলে হয় না আভারানি। বিস্ময় এবং ঘাবড়ানো দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছিল আফি। এতে যে আমারও ভয় হচ্ছে না তা কিন্তু নয়, ভয় পাচ্ছি আমি, সাথে সাহস সঞ্চয় করার চেষ্টাও করছি। বললাম, ভয় পাস না, কিছু বলে দেখুক বেটা, একদম নাক ফাটিয়ে দেবো পুরা, হাঁটতে থাক। কথাগুলো বলতে বলতে ছেলেটা সহ আমরা তিনজন কলেজের পিছে পুকুরের পাড়ে এসে দাঁড়াই। সামনে তাকিয়ে দেখি যা ভেবেছিলাম তাই, ওই দিনের ওই সিনিয়র ভাইয়াটা দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তিনি হাসি মুখে এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালেন। ছেলেটাকে তার খাতাটা ফিরিয়ে দিলেন। তিনি ছেলেটাকে ধন্যবাদ আর সরি দুটোই বললেন। আমাদের নিয়ে আসতে পেরেছে বলে ধন্যবাদ দিলেন, আর র্যাগিং করার জন্য সরি বলে বিদায় করে দিলেন। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আফি আর আমি সবটাই শুনছিলাম। ওনাকে এগিয়ে আসতে দেখে তাকে কোনো রকমের সুযোগ না দিয়ে আমি বলতে লাগলাম, ভাইয়া, আমাদের এভাবে এখানে ডেকে আনার মানে কি? আর আপনি আমাকে সকলের কাছে রাগী বলে কেন পরিচয় করিয়ে দিচ্ছেন? আমি কি রাগী? সিরিয়াসলি? ওই দিনের ঘটনায় আপনার দোষ ছিল বলে আমি প্রতিবাদ করেছিলাম, তাই বলে ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে আজ এত দিন পর প্রতিশোধ নিতে এমন একটা নির্জন জায়গায় ডেকে আনবেন? এটা আপনার থেকে আশা করিনি। আফিও আমার সাথে সাথে গলা মিলালো। হ্যাঁ তাই তো, আপনারা যদি কিছু করার থাকতো তাহলে ওই দিনই করে ফেলতেন। আজ একলা ডেকে এনে খারাপ কিছু করার ফোন দিয়ে আটবেন, এটা কেমন কথা? আগে ভাগে বলে রাখি, উল্টাপাল্টা কিছু করার ভাবনা মাথায় থাকলে ঝেড়ে ফেলুন মশাই, না হয় দুজন মিলে এমন কেলানি কেলাবো না, গার্লফ্রেন্ডের নাম ভুলে যাবেন। সিনিয়র বলে ছাড় পাবেন না কিন্তু। তাকিয়ে দেখি আফির কথাগুলো শুনে ভাইয়াটা কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। দেখে মনে হচ্ছে আমাদের কথাগুলো ওনার ঠিক বোধগম্য হচ্ছে না। উনি বলতে লাগলেন, আপুরা, তোমরা যা ভাবছো আমি তেমন কিছুই করব না। আমি নিধির চৌধুরী, তোমাদের এক ইয়ার সিনিয়র। আমার এই আপুটার সাথে কিছু একান্ত কথা বলার ছিল, তাই ডেকেছিলাম। ক্যাম্পাসে কথা বললে মানুষ খারাপ ভাবতে পারে, আর ক্যান্টিনে বললে আমার বন্ধুরা দেখতে পেয়ে আবার উল্টাপাল্টা কিছু বলতে পারে, তাই আমি এখানে ডেকে এনেছি। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, সত্যি কথা বলছি, তোমরা বিশ্বাস করো আমার কথা। আফি কিছু একটা বলতে যাবে, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম,
আচ্ছা, আমরা আর কিছুই ভাববো না ভাইয়া। কি বলার জন্য ডেকেছেন বলুন সেটা। মনে হচ্ছে আমার স্বাভাবিক কণ্ঠে কথাটা শুনে উনি খানিকটা স্বস্তি পেলেন, যার ফলে তিনি কোনোরকম ফণিতা ছাড়াই এক শ্বাসে বলে দিলেন, আপু, তুমি কি আমার ভাবি হবে? আকস্মিক অবাস্তবিক কোনো কিছু দেখলে বা শুনলে মানুষ যেমন বিস্ময়ে যথাযথ প্রতিক্রিয়া করতে ভুলে যায়, তেমনি আমাদের দুজনের অবস্থা তার চাইতে কোনো অংশে কম না। দুজনের বন্ধ ঔষধয় আপনা আপনি হাঁ হয়ে গেল। নিবু নিবু আঁখিদ্বয় দ্বারা দুটো ডিম্বাকৃতির আকার ধারণ করলো। মুখ দিয়ে বেশ উচ্চ স্বরে কি শব্দটা বের হয়ে আসলো, অথচ সামনে থাকা ব্যক্তিটার মাঝে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তিনি বরাবরের ন্যায় স্বাভাবিক পুনরায় বলতে লাগলেন, যা শুনেছ তাই। তুমি কি আমার ভাবি হবে? আমার একটা বড় ভাই আছে, সে প্রচন্ড রাগী আর জেদে। তাকে কেউ হ্যান্ডেল করতে পারে না। আমি তোমাদের থেকে 1 বছরের বড় হই, তাহলে ভাবো আমার বয়স কত। এত বড় ছেলে হয়েও আমি প্রতিদিন ভাইয়ের হাতে মার খাই। তারই প্রতিশোধ নিতে আমি এতদিন তোমার মতো রাগী আর বুঝদার একটা মেয়ের খোঁজ করছিলাম, যাকে আমার ভাইয়ার সাথে বিয়ে দিতে পারি আর আমার প্রতিটা মায়ের হিসেব নিতে পারি আমি। তুমি প্লিজ প্লিজ আমার ভাবি হয়ে যাও না প্লিজ। আমার ভাইয়া সুন্দর আছে, সত্যি বলছি, সত্যি বলছি, তোমার তাকে পছন্দ হবে, দেখিয়ে বুঝতে পারবে। নিশ্চয় ভাবছো আমি পাগল হয়ে গেছি, নয়তো এত বড় ছেলে হয়েও ছোটদের সামনে কি না কি বলছি, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমি যা বলছি সব সত্যি। জানো, ভাইয়ার জন্য আজ পর্যন্ত আমার একটা গার্লফ্রেন্ডও জুটেনি। ভাইয়া বলে সে যতদিন পর্যন্ত প্রেমে পড়বে না ততদিন পর্যন্ত আমিও প্রেম করতে পারবো না। এটা বড় ভাইয়ের আদেশ। তুমিই বলো, এই বয়সে এসে এসব কি আর সহ্য করা যায়? বলো তুমি। দেখো, আমি তোমার নামও জানি না, এবং কি আমি তোমাকে কখনো দেখিও নি। অবশ্য তুমি যেভাবে পর্দা করো কারোরই দেখার কথা নয়। তারপরও তোমাকে আমার ভাবি বানাবো, কারণ তোমার বাচনভঙ্গি বলছে তুমি অনেক রাগী। ওই দিনের ওই যে আরেকদিন কথা হয়েছিল, আমি ওই দিনের কথাই বুঝেছিলাম। তাই তো তোমাকে ওই দিন আমি কিচ্ছু বলিনি। বাড়িতে গিয়ে বেশ সময় নিয়ে ভেবেছি তোমাকে ভাবি বানালে কেমন হবে। অবশেষে সিদ্ধান্ত নিলাম, আর আজ সবকিছু তোমাকে বলে দিলাম। ভাইয়াটার কথাগুলো শুনে আমার আর আফির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আল্লাহ, এই ছেলে বলেটা কি! এত বড় শখ পেয়ে দুজনের কেউ যে অ্যাটাক ফ্যাটাক করিনি, এই শুক্রিয়া। আফি রে, এই ছেলে কি পাগল নাকি পাবনা থেকে পালিয়ে আসা কোনো রোগী? সামান্য কথা শুনিয়েছে বলে কোনো রিয়াকশন না করে উল্টা ডিরেক্ট ভাবি বানাতে চলে আসলো। আফি, আমায় ধর রে, ধর আমায়। এসব শুনে তোমার মাথাটা কেমন ভনভন করছে রে। হয়তো এই ছেলে কোনো পাগল, নয়তো আমি শিওর আমি কানে কম শুনছি। আফি শুধালো, আপনি সুস্থ মস্তিষ্কের প্রাণী তো, নাকি পাগল হয়ে ইধার উধার ভটকাতেছেন? তোমরা দুজন এমন কেন করছো? মানছি কিছুটা শক্ট পাওয়ার মতো ছিল কথাটা, কিন্তু বিশ্বাস করো, আমি যা বলছি সব সত্যি বলছি। তোমাকে আমার ভাবি হিসেবে চাই। তোমার ঠিকানা দিবে? বয়স ছোট কিন্তু মানে বড়, ভবিষ্যৎ ভাবি। ভাবি? একের পর এক অতিরিক্ত শব্দের কারণে দুই বেস্টি মুখ দিয়ে যেন শুধু একটা উচ্চারণ করতেই সক্ষম হলাম। জি ভাবি, আমার ভবিষ্যৎ ভাবি, সেটাও আপনি। বুঝতে পেরেছেন? এখন ঠিকানা আর নামটা বলুন ভাবি আপু। অবান্তর কথাবার্তা শোনা মাত্র মেজাজ বিগড়ে গেল। রাগান্বিত স্বরে বললাম, দেখুন ভাইয়া, প্রথমত আমি আপনার ভাবি নই, আর দ্বিতীয়ত চিনি না জানি না হুট করে কারো বউ ভাবি এগুলো হয়ে যাবো, এটা কেমন কথা, আশ্চর্য। তৃতীয়ত আপনার মাথা ঠিক নেই, আগে সুস্থ হন তারপর কথা বলুন, আসছে নাম ঠিকানা জানতে। হ্যাঁ, দ্বিতীয়বার যদি এমন করে কাউকে কিছু বলতে যাবেন না, আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু অন্যরা আর ছাড় দিবে না, তখন মার খাবেন। এই আফি চল। ইচ্ছে তো করছে বেটাকে দিই দু চারটা। আমার বেস্টিকে বলে কিনা রাগি, আবার করতেও চাই ভাবি। সিনিয়রের মতো থাকবেন, নয়তো পেট ফুটো করে দিবে। চল আভারানি। কথাগুলো বলে চলে যাওয়ার উত্তম আফির তাকিয়ে দেখে আভা তার দিকে কেমন রাগী চোখে চেয়ে আছে। এমন চাহানির মানে বোধগম্য নয় আফির। সে বুঝতে পারছে না কি এমন করেছে যার জন্য আভা এমন ভাবে তাকিয়ে আছে। তখনই ভাইয়াটার কথা শোনা মাত্র আফি থমকে গেল। আভা, বাহ ভাবি আপু, তোমার নামটা কিন্তু খুব সুন্দর, একদম পারফেক্ট। আমার ভাইয়ের নাম কি জানো? মেহেরাব আরদিন চৌধুরী।
আভা প্লাস আরদিন, বাহ, নাইস জুড়ি হবে, তাই না বলো? ধন্যবাদ ভাবি আপুর বান্ধবী, মুখ ফুসকে নামটা বলে দেওয়ার জন্য। তোমাদের আর কিছু বলতে হবে না, বাকিটা আমি করে নিতে পারবো। তোমরা এখন যেতে পারো, আমিও চললাম। দাঁত গিলিয়ে কথাটা বলে চলে যাচ্ছিল নিধির, কিন্তু কি মনে করে আবার ফিরে এসে বলল, বুঝলে কি ভাবি আপুর বান্ধবী, আমি একটু বেশি কথা বলি, তাই বলে আমি পাগল টাগল নই, ঠিক আছে? আমি একদম সুস্থ আছি, পাগলও হইনি, আর না পাগল হয়ে এখানে এখানে ঘুরছি। আর তুমি তুমি রেডি থাকো, ঠিক আছে? তোমাকে তো আমার ভাবি বানাবোই বানাবো, কিচ্ছু করতে পারবে না, এমনকি স্বয়ং আমার বড় ভাইও না। ভালো হবে এখন থেকে আমাকে ভবিষ্যৎ দেবর হিসেবে মেনে নিলে, কেমন? তাহলে ভবিষ্যতে দুজন মিলে ভাই আর ব্যান্ড বাজাতে পারবো। চললাম ভাবি আপু ও ভাবি আপুর বকবক করা বান্ধবী। দুজনের কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ধূমকেতুর মতো তিনি চলে গেলেন, আর আমি হতাশ দৃষ্টিতে ওনার যাওয়ার পানি তাকিয়ে রইলাম। হিসেব মেলানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে ঠিক কি কি হলো বা হয়ে গেল। এদিকে আফি অপরাধী নেই তাকিয়ে আছে, তার দ্বারা কি ভুল হয়েছিল তখন বুঝতে না পারলেও এখন সবটা জলের মতো পরিষ্কার। এখন তার অন্য কিছুতে ধ্যান নেই, সে এখন আভার হাত থেকে কিভাবে বাঁচবে সে চিন্তা করছে। অন্য সময় হলে প্রতিবাদ করত, কিন্তু এখন সে নিজে বড় সড় বিপদে আছে, তাই আগে নিজেকে বাঁচানো ফরজ মনে করছে। ভয় ভয় বলতে শুরু করলো, সরি আভারানি, বিশ্বাস কর আমি বলতে চাইনি, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছি। আর আমি মুখটাও না, দেখ রাগ করিস না জানু, আজ না হয় কাল তো নামটা জেনেই যেত উনি, একটু তাড়াতাড়ি জেনে গেছে এ আর কি। জানলে জানতো, তাই বলে তোকে সেই দায়িত্বটা নিতে কে বলেছে? তোর মুখ এত বেয়াদব কেন? হ্যাঁ, হুটহাট ফসকে যায়। এখন ভয় হচ্ছে কি জানি হয় সামনে। উফ। সরি, যা হবার হবে, বাদ দে, চল কিছু খেতে চাই, খিদে পেয়েছে। বাট ক্যান্টিনে নয়, এই মুহূর্তে ক্যান্টিনে যাওয়ার মন মানসিকতা নেই। চল রেস্টুরেন্টে যাই। রানীর বাজারে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে জানিস, খানাপিনার সাথে ঘোরাঘুরিও আর আড্ডা সব করা যাবে, মনটাও ফ্রেশ হয়ে যাবে। কাল যা হলো তার উপর আবার আজ কিছুক্ষণ আগে যেটা ঘটলো, দেখতেই তো পেলি, সব মিলিয়ে বিষাদ লাগছে সবকিছু। একটু ফ্রেশনেস দরকার আছে আমার এখন। চল। কালকের যা যা হয়েছে সবকিছু বলবি কিন্তু। আচ্ছা বলবো। রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে বসে আছি আমি আর রাফি। বরাবরের মতোই আমার মুখ ভাঙা টেপ রেকর্ডারের চেয়েও বেশ দ্রুত গতিতে চলছে। তার কথা বলার টপিক হচ্ছে আমাকে নিয়ে, কারণ কাল কি কি হয়েছিল সব খুলে বলেছিলাম আমি। আমাকে দেখতে আসা ছেলের কাপড়ের বড় একটা শোরুম আছে, আর তারা আরো সুন্দর একটু মেয়ে খুঁজছে। মা আবার বকাঝকা করেছে। সব মিলিয়ে যখন বিস্তারিত বললাম, ব্যাস সেই থেকে বান্দা শুরু করে দিল জ্ঞান দেয়া, ঠিক তোমার মতো। আমার আর কি করার, অগত বসে বসে জ্ঞানগুলো গিলার চেষ্টা চালাচ্ছি আমি, আর মাথাটা দুলাচ্ছি। তার কথার ধরনটা হচ্ছে এমন। দেখ আভারানি, তোর এখনো বিয়ের বয়স হয়নি, বিয়ে ভেঙেছে বলে কে বললো? 14 গোষ্ঠী কার কি সমস্যা হলো এসবে কান দিস না, দেখতেও যাস না। সময় সবার এক থাকে না, তোরও দিন আসবে, সেদিন সবার মুখের ওপর ঝামা ঘষে দিবি। শ্যামবর্ণরাও মানুষ, তারাও ভালো কিছু ডিজার্ভ করে, দেখিয়ে দিবি। তুই এখন পড়ালেখায় মন দে, নিজের কেরিয়ারের দিকে ফোকাস কর, ইনশাল্লাহ ভালো কিছু করবি। এসবের দিকে মন দিলে ফাইনাল পরীক্ষার খারাপ করবি। সো মনে কর তোর কান নেই, কাউয়া নিয়ে গেছে, তুই কিছু শুনিস না, আকাশ নীল, প্যারা নেই জানু, করো চিল। এই মহিলা, তুই কত বকবক করতে পারিস রে, আল্লাহ মালুম। উফ, তবে জ্ঞানগুলো শুনতে কিন্তু ভালোই লাগছে, কি বলিস? হ্যাঁ, কিন্তু আফি, আমি বিয়ে নিয়ে ভাবছি না। মেয়ে যেহেতু হয়েছি, সম্বন্ধ তো আসবেই, পছন্দ হলে হবে, না হলে নাই, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো কিছুই রেখেছেন। এই মুহূর্তে আমি ভাবছি ভাইয়াটার কথা। আমরা ভেবে মরলাম কি, আর উনি করলেনটা কি? ঠিক বলেছিস, তবে তুই যাই বলিস, আমার কিন্তু ব্যাপারটা দারুণ লেগেছে, কেমন সিনেমাটিক। নয়তো তুই ভাব, তুই ওনাকে কথা শোনালে উনি কিছু না বলে উল্টো তোকে তার ভাবি বানাতে উঠে পড়ে লাগছে। উপভোগ করার মতো ছিল দৃশ্যটা। ওর মাথায় দুটো গাট্টা মেরে বললাম, আমি মরছি আমার জ্বালায়, তুই আছিস তোর শয়তানি নিয়ে, ফাজিল মেয়ে কোথাকার। এরপর কি হবে সেটা ভাব। আজ তো কলেজ থেকে চলে আসলাম, কাল যদি আবারও হয় তখন কি হবে?
মনে হচ্ছে না এই ছেলে সহজে আমার পিছু ছাড়বে। কিছু একটা তো করার দরকার আছে। এক্ষুনি কিছু একটা আইডিয়া ভেবে রাখতে যান, পরে যদি সমস্যা হয় তাহলে কাজে লাগিয়ে বেঁচে যেতে পারবো। আহা, ভয় পাচ্ছিস কেন? পরেরটা পরে দেখা যাবে। আমি আছি না, ভয় কিসের? তুই আছিস সেটাই তো আরো বেশি ভয়ের। কি থেকে কি করে বসবি, তখন আম ঝালা সব যাবে। এমন করে বলছিস কেন জানু? মানছি একটু ভুল হয়েছে, তাই বলে কি একই ভুল দুবার করব নাকি? পাগলে পাইছে আমারে। ভাবিস না, আর কিচ্ছু করব না। এখন খাওয়া দাওয়া শুরু কর। বহুত বকবক করে ফেলেছি, খিদা লাগছে। হুম, তাই যেন হয়। কথাগুলো মনে রাখিস। তোর উপর আমার বিশ্বাস নড়বড়ে। চল খাওয়া শুরু করি। আমার দিকে এতক্ষণ কারো নজর না পড়লেও এখন দেখে মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে সকলের মধ্যমণি আমরা দুজন। সেটা অবশ্য আমার খাবার খাওয়া নিয়ে যে তাও অনুমান করতে পারছি। কারণটা হলো আমি মুখ না খুলে নিকাবের ভেতর দিয়ে খাবার খাচ্ছি। আসলে আমি ফুল পর্দা করে চলি সব সময় সব জায়গায়। প্রথম প্রথম সবেতে একটু কষ্ট হতো, সময়ের ন্যায় আজ সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তাই আমার খেতে কোনো সমস্যাই হচ্ছিল না, স্বাচ্ছন্দ্যে খাচ্ছিলাম। কিন্তু তাদের তাকানো দেখে মনে হচ্ছে আমি পর্দা করি বলে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়াটা আমার জন্য বেমানান হয়ে গিয়েছে। শুধু যে তাদের ক্ষেত্রে এমনটা হয়েছে তেমনটা কিন্তু নয়। আমাদের দেশের মানুষরা এখন পশ্চিমাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এমনটাই তারা ভাবতে বাধ্য হচ্ছে। তারা ভাবে পর্দা যখন করবে তাহলে রেস্টুরেন্টে কেন আসে, পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে বসে খেলেই তো পারে। কিন্তু তারা এটা ভাবে না, কেউ যদি সঠিক নিয়মে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং অন্যের কুদৃষ্টি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পর্দার মেনটেন করার চেষ্টা করে, তাহলে সে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে পর্দা মেনে চলাফেরা করতেই পারে, সেটা হোক রেস্টুরেন্টে বা জনসমাগম। আমরা তাদের দিকে না তাকিয়ে নিজেদের মতো খাবার খেয়ে বেটা মিটিয়ে চলে গেলাম। তারা দুজন চলে গেল, অথচ একজন ফেলে গেল তার জীবনের অতি মূল্যবান কিছু, যা তার অনাগত জীবনে বেশ প্রস্তাবনা রাখতে যাচ্ছে। ইস, সে যদি তার সম্পর্কে একটু অবগত হতে পারত। ভুল করে যদি দুজনের কেউ একজন রেস্টুরেন্টের একদম শেষে কর্নারে থাকা টেবিলটার দিকে দৃষ্টিপাত করত, তাহলে হয়তো দেখতে পেত একজোড়া চোখ তাদের দিকে বেশ কৌতূহল নিয়েই তাকিয়ে আছে। চোখ চোরার মালিক, যিনি কিনা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের দুজনকে প্রতিটা মুহূর্তে লক্ষ্য করে গিয়েছে, তাদের নিয়ে অনেক কিছু ভেবেছে। আফসোস, দুজনের একজনেরও নজরে এলো না বিষয়টা। স্যার, আমরা কি এখানে খেতে এসেছি নাকি অপরাধীকে ধরতে? না মানে, বলছিলাম কি, যদি অপরাধীকে ধরতে এসে থাকি তাহলে আর খাবারের দিকে নজর দিব না, আর যদি খেতে এসে থাকি তাহলে ঠিক আছে। শুনেছি রেস্টুরেন্টটা একদম নতুন, বুঝতেই পারছেন, নতুন মানে সব আইটেম ভালো ভালো হবে। জানেন নতুন রেস্টুরেন্টের মালিকরা কি করে? তাদের রেস্টুরেন্টের পরিচিত বাড়াতে প্রথম প্রথম খাবারের ব্যবস্থা খুব ভালো মানের করে থাকে। খাবারের কথা ভাবতেই তো আমার জিভে জল আসছে। আহ স্যার, কিছু তো বলুন, আমি কি বেশি বলে ফেললাম? এই রে, স্যার আবার রেগে যায় না। স্যার ওমা, তাকিয়ে দেখি স্যার এ দুনিয়াতেই নেই। আমি আরো ভাবছি স্যার রেগে গিয়েছেন, কিন্তু উনি তো আমার কথাই শোনেননি। স্যার, আপনি ওইদিকে কি দেখছেন? কিছু তো নেই ওইখানে। স্যার, ও স্যার, স্যার। হঠাৎ কারো ডাকে ভাবনা থেকে বেরিয়ে এসে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট সিয়াম আমার দিকে কেমন হাঁ করে তাকিয়ে আছে। বললাম, এমন হাঁ করে কি দেখছো গর্ধপ? মুখ বন্ধ করো। আর হ্যাঁ, কি যেন বলছিলে, শুনতে পাই নাই, একটু অন্যমনস্ক ছিলাম। আবার বলো। বলছি, কিন্তু তার আগে বলুন আপনি ওইদিকে কি দেখছিলেন স্যার? ওইদিকে যতটুকু দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে না ওখানে কেউ আছে। তাহলে কাকে দেখছিলেন স্যার? আমি কাউকে দেখছিলাম না সিয়াম, তুমি ভুল ভাবছো। কি বলছিলে সেটা আগে বলো। আর দিনের কথাগুলো শুনে মনে হলো না সিয়ামের ঠিক বিশ্বাস হয়েছে বলে। হঠাৎ তার কিছু মনে পড়তে বড় বড় চোখে করে তাকালো তার স্যারের দিকে, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, স্যার, ওই টেবিলটিতে তো দুটো মেয়ে বসেছিল, যার মাঝে একজন ছিল যিনি নিকাবের ভিতর দিয়ে খাবার খাচ্ছিল। বাই চান্স আপনি ওদের দিকে তাকিয়েছিলেন না তো? সর্বনাশ! স্যার, এই দুজনের মাঝে কোনো একজনকে কি আপনার পছন্দ হয়েছে? নিকাবলকে পছন্দ হলে আপনার জন্য ঠিক আছে,
উনি কেমন শান্তশিষ্ট, আর অন্যজন বাপরে আসার পর থেকে বকবক করেই যাচ্ছিল। এই মেয়ে যার বউ হবে তার জীবন শেষ করে দেবে স্যার, আমি বলে রাখলাম, মিলিয়ে নিয়েন। ধেত্তেরি, আমিও না। একে আমরা আবার কোথায় পাবো? মিলিয়ে দেখতে যাবো যে। হয়েছে তোমার কথা বলা, নাকি বাকি আছে আরো? থাকলে সেগুলোও বলে নিতে পারো। আমি শুনছি, শুরু করো। সরি স্যার, আমি তো। চুপ করো স্টুপিড, বক বক করেই যাচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে ওই মেয়ের স্বামী নয়, বরং তোমার বউয়ের জীবন তুমি শেষ করে দিবা। এভাবে বলতে পারলেন স্যার? কিছুটা গোমরামুখ করে বলল কথাটা সিয়াম। হয়েছে, অর্ডার নিতে বলো, ক্ষুধা পাইছে, বাসায় যেতে হবে তো। আচ্ছা, তোমাকেও ছুটি দিচ্ছি। ধন্যবাদ স্যার, আজকে ছুটিটার আমার অনেক প্রয়োজন ছিল, মাকে হাসপাতালে নিয়ে যেতে হতো। অসংখ্য ধন্যবাদ স্যার। সেটা আমি জানি, তাই ছুটি দিয়েছি, এমনি এমনি কখনোই দিতাম না। আর হ্যাঁ, আন্টিকে ভালো হসপিটালে নিয়ে যাবে। আপনি জানতেন স্যার, আমি তো চিন্তা করছিলাম কিভাবে বলে ছুটিটা নেওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো। এবার বেশি হয়ে যাচ্ছে সিয়াম, ভুলে যেও না আমাদের পেশাটা কি বা কেমন, কি না করতে হয় তার জন্য। হ্যাঁ, আচ্ছা সেসব আজ বাদ দাও, তাড়াতাড়ি খেয়ে নাও, যেতে হবে আমাদের। স্যার। এদিকে খাওয়ার মাঝে আরদিন ভাবছে অন্য কিছু। কে এই মেয়ে যে কিনা তার কেরিয়ারে গড়া 29 বছরের রেকর্ড এক নিমিষে ভেঙে দিল? সে তো আজ পর্যন্ত কোনো মেয়েকে একবারের বেশি দুবার দেখেনি। বলা যায় দেখার মন মানসিকতা তেমন তৈরি হয়নি। আর 10টা ছেলে যখন প্রেম ভালোবাসা নিয়ে পড়ে থাকতো, সে তখন নিজের লেখাপড়া ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতো। এসব করতে তার মন যেন সায় দিত না। প্রেমে পড়া বা প্রেম করার মতো বয়সটা সে অনেক আগে পার করে এসেছে। আজ এই বয়সে এসে কারো প্রেমে পড়াটা বোকামি। তার উপর মানুষটা যদি হয় তার হাঁটুর বয়সী, তাহলে তো সেই প্রেমে পড়াটা রীতিমতো পাপ কাজের মতো। কিন্তু আজ আর তার কেন যে সেই পাপ কাজটা করতে খুব ইচ্ছে করছে, কেন সে নিজেও বুঝতে পারছে না। ফ্ল্যাশব্যাক। রেস্টুরেন্টে বসে আরদিন ও তার অ্যাসিস্ট্যান্ট সিয়াম দুজনে মিলে যখন তাদের পরবর্তী মিশন নিয়ে চিন্তা করছিল, তখন রেস্টুরেন্টের দ্বার ঠেলে দুটো মেয়েকে সে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখেছিল। তখন অবশ্যই এসব নিয়ে তেমন একটা গুরুত্ব দেয়নি, নিজেদের চিন্তায় মগ্ন ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন কারো নিচু সুরে হাসির আওয়াজ তার কানে বাজল, তৎক্ষণাৎ ফিরে দেখতে পেল ওই দুটো মেয়ের মাঝে বোরকা পরা মেয়েটা খুব নিচু স্বরে হাসছে। তারপর থেকে পুরোটা সময় মেয়েটার দিকে আরদিন তাকিয়েছিল। এক মুহূর্তের জন্য তার চোখ ফেরাতে মন চায়নি, অথচ মেয়েটার চোখ দুটো ছাড়া তাকে দেখার মতো আর কোনো সুযোগই ছিল না নিকাবের জন্য। কিন্তু তারপরও সে তাকিয়েছিল। মেয়েটার হাসি আর চোখ দুটোই খুব সুন্দর ছিল। আপনা আপনি তার মুখ দিয়ে মাশাআল্লাহ শব্দটা বের হয়ে গিয়েছিল। তাকে জানতে হবে কে এই মেয়ে। অবশ্যই সেই কাজটা তাকে করতে হবে একান্তভাবে, ঘৃণা করে যেন কেউ টের না পায়। তাহলে বাকি সবার অবস্থা হবে সিয়ামের মতো। আর সিয়াম, তার কথা বাদই দিলাম, পুরাটা শুনলে এ ছেলে না জানি কি কি করবে। রমণী, তুমি কেন এলে এই সময়ে, এই অসময়ে এলে? নিলে আমার হৃদহরণ করে। এই আর দিনের কানে সর্বাক্ষণই বাজাচ্ছে তোমার হাসির বাজনা। নিচু সুরে হাসি না হাসলে হতো না। পৃথিবীর 4টা প্রধান ঋতুর একটা হচ্ছে শরৎকাল, স্নিগ্ধ আর সতেজ এক ঋতু শরৎ। গ্রীষ্মের খরতাপ আর বর্ষাকন্যার অশ্রু সজল নয়নের বিদায়ের মাধ্যমে নীল গগনের শুভ্র মেঘের আনাগোনা আর নদীর পাড়ে কাশফুলের টালমাটাল ছুতুর দোলা নিয়ে প্রকৃতিতে আগমন ঘটে শরতে। শরতের সকালগুলো খুব মিষ্টি হয়, কেমন শান্ত, স্নিগ্ধ আর কোমল। পেঁঝা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলা, সোনালি রোদ্দুরের হাসি, মাঠে মাঠে সবুজের রাজত্ব, মেঘ, বৃষ্টি, রোদের লুকোচুরির খেলা, এই সবকিছু মিলিয়েই মায়াবী চঞ্চল শরতের বিরাজমান। মন ভালো করার মতোই নিদারুণ সুন্দর। বান্দার নিচে পড়ে রয়েছে অজস্র শিউলি ফুল, তারই গন্ধ চারদিকে মাতোয়ারা। শরতের আগমনে প্রকৃতির সঙ্গে সঙ্গে আজ নিজেকেও কেমন স্নিগ্ধ আর কোমল লাগছে। মনে হচ্ছে প্রকৃতি বুঝে আমার সঙ্গে ভাব করেছে, তারই প্রভাব পড়েছে আমার উপর। এই যে প্রকৃতি এত সুন্দর করে সেজেছে, সেই সাথে ধরনীর জনমানবকেও নিজের সুন্দর রূপে রাঙিয়ে তুলেছে, সেটা কি একটুখানি কথা? আজ আমার মন ভালো, তাই ভাবছি বাকি দিনগুলোর মতো আজ আর মন খারাপ নিয়ে ভার্সিটিতে যাব না। যত কিছুই হোক নিজেকে হাসি খুশি রাখবো। হঠাৎ চোখ পড়লো ঘড়ির দিকে, তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। এই রে,
প্রকৃতির সঙ্গে এতটা মিশে গিয়েছিলাম যে সময়ের দিকে আর খেয়াল রাখতেই মনে ছিল না আমার। 9:30টায় ক্লাস আমার, আর আমি এখনো বসে আছি। কোথায় ভেবেছিলাম আজ হাসি খুশি থাকবো, মনে তো হচ্ছে না তা আর হবে। শিওর আজকে স্যার আমায় 10টার খবর শোনাবেন, তাতেই তৈরি হওয়া আভা। নিজেকে নিজে কথাগুলো শুনিয়ে ছুটলাম ভার্সিটিতে পৌঁছে দেখি অলরেডি 10 মিনিট লেট। আমি ভয়ে ভয়ে ক্লাসরুমের সামনে আসছি, দেখি স্যার আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন। কিছু বলতে না দিয়ে ক্লাসরুমে আসার পারমিশনও দিয়ে দিলেন। তা দেখে তো আমি পুরাই অবাক, কারণ উনি খুবই রাগী। পড়া না পারা আর লেট করা দুটোর কোনোটাই তিনি পছন্দ করেন না। অবশ্যই এরকম কিছু টিচার পুরো বিশ্বে প্রতিটা প্রতিষ্ঠানে একটা না একটা থাকবেই, তবে তারা রাগী আর জেদি হলেও মনের দিক থেকে খুব ভালো হন। ভালো স্টুডেন্টদের আরও ভালো কিছু করতে সাহায্য করেন। সবসময় মোটিভেশনাল কথাবার্তা বলেন। রাগী টিচারদের এই গুণটা আমার বিশেষ ভালো লাগে। পড়াশোনা নিয়ে আমার দুই বেস্টু সব সময় খুব সিরিয়াস, তাই ক্লাসে অযথা আড্ডা দিই না। যত কথা সব ক্যান্টিনে গিয়ে করি। তাই বিনা বাক্য পুরো ক্লাস শেষ করে দুই বেস্টি বের হই ক্যান্টিনের উদ্দেশ্যে। সেখানে কথাও হবে, সাথে খাওয়া দাওয়া হবে, দুটোই হবে। ক্যান্টিনে বসে বার্গার চিবোতে আফিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে আফি, আজ মোশাররফ স্যার আমাকে দেখে হাসলেন, তুই কিছু জানিস নাকি? কেন? লেট করাতে কিছু বললেন না, বকলেন না, উল্টা পারমিশন দিয়ে দিলেন ক্লাস করার। কেসটা কি রে? আর কি, তুই যে ওনার প্রিয় ছাত্রী সেটা কি জানিস না? এক্সাম পেপারে হাইয়েস্ট স্কোর আছে তোর। জানিস, তুই আসার আগে অনেক প্রশংসা করেছি তোর, তাই কিছু বলেনি। আমার যে তখন কি ভালো লাগছিল যদি বুঝতি। আই এম প্রাউড অফ ইউ জানু। স্যার আমায় পছন্দ করেন? কি বলছিস? কই, কখনো তো বুঝতে পারলাম না। গাধি, স্যার যে রাগী সেটা আমরা জানি, কিন্তু তিনি খুব ভালো, বিশেষ করে তাদের সাথে যারা ভালো স্টুডেন্ট। দুই বান্ধবী কথার তালে এতটাই মগ্ন ছিলাম যে আমাদের সামনে কেউ একজন বসে আছে সেই দিকে কারো নজরই পড়েনি। হঠাৎ অপ্রত্যাশিত ডাকে দুজনে চোখ ছানা পড়া। সামনে তাকিয়ে দেখি বালা মুসিবত, মানে কালকে সেই পাগল সিনিয়র ভাইটা আমাদের সামনে বসে আছে। ভ্রু কুচকে আফি শুধালো, আপনি আপনি এখানে কি করছেন? আপনার তো এখন পাবনায় থাকার কথা ছিল, তাহলে এখানে কি? ভাইয়া আপনি এখানেও জ্বালাতে আসছেন? শান্তিতে খেতেও দিবেন না নাকি? তোমরা আমাকে দেখে এত হাইপার হও কেন বলো তো? আচ্ছা ভাবি আপু, তুমিই বলো, আমি কি তোমাদের সাথে খারাপ কিছু করেছি? বা এই পর্যন্ত যে এতটুক পরিচয়ে আমি কি তোমাদের সাথে কোনো খারাপ আচরণ করেছি? শুধু শুধু ভয় পাও যে আমাকে। না কিছু বলেছেন আর না কিছু করেছেন, তারপরেও আপনাকে আমাদের একদমই ভালো লাগে না। আপনাকে দেখলে আমাদের অস্বস্তি হয়, তাই বলছি প্লিজ পিছু লাগা বন্ধ করে দিন ভাইয়া, প্লিজ। আপনি তো মশাই বহুত বজ্জা দিয়েছেন, বলা নেই কয়া নেই, হুটহাট ভাবি আপু করেন। বলি মশাই, কানে কি কম শোনেন? কাল আভা এত করে বলল সে আপনার ভাবি হবে না, তারপরেও কেন আছেন? ভাবি আপুর বান্ধবী, তুমি এত বাচাল কেন? হ্যাঁ, সারাদিন মুখে পক 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 লেগেই থাকে। মুখ ব্যথা করে না তোমার? এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কাল কিছু বলতে পারিনি, নিজে বিপদে ছিলাম, তাই বলে আজও কিছু বলবো না, এইটা ভাবা আপনার একদম বোকামি। তাই সাবধানে কথা বলুন, ওকে? তাকিয়ে দেখি এরই মাঝে দুইজন হাঁটতেই ঝগড়া লেগে গিয়েছে। এদের ঝগড়া দেখে দিলাম এক ধমক, এই দুজন চুপ করবি? তখন থেকে ঝগড়া করেই যাচ্ছিস। বলছি এটা ক্যান্টিন, মাছের বাজার না। আর ভাই আপনি ছেলে হয়েও এত ঝগড়া কি করে করতে পারেন? হ্যাঁ, আর তুই আফি, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি। ভাইয়া আপনাকে শেষবারের মতো বলছি, আমাদের পিছু নিবেন না প্লিজ। আমি কারো ভাবি টাবি হব না, আপনি এখন আসুন। ভাবি আপু, তুমি আমার টাবি হওয়া লাগবে না, স্রেফ ভাবি হলেই চলবে। দেখলি তো এই ছেলের কাণ্ড। এত কিছু বললি সেই ভাবি করছে, আর তুই আমাকে দোষ দিচ্ছিস। দিস ইজ নট ফেয়ার জানো। কিছুটা ন্যাকা সুরে কথাটা বলে আফি থামলো। এইদিকে দুটোর কথা শুনে রাগে আমার পুরো শরীর কাঁপছিল। অনেক কষ্টে নিজেকে সংযত রেখে বললাম, চুপ কর ড্রামা কুইন, নয়তো দিব এক থাপ্পড়। চল বাসায় যাব। আর ভাইয়া আপনি প্লিজ এবার এসব বন্ধ করুন, ভাল লাগছে না আর। আপনি প্লিজ আসুন এখন। ওনাকে বিদায় দিয়ে দুজন ইতিমধ্যেই অর্ধেক পথ চলে এসেছিলাম। তৎক্ষণাৎ ভাইয়াটা পুনরায় ভাবি আপু ডেকে থামিয়ে দিল। আমাদের দুইজনকে তাড়াতে দেখে তিনি এগিয়ে আসলেন, সামনে এসে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, আমি আর তোমাকে ভাবি আপুও ডাকবো না, জ্বালাবো না, প্রমিস। তবে আমার একটা শর্ত আছে, একটা প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিতে হবে।
আফি কে যেন বলতে চাচ্ছিল, ভাবলাম কথা বাড়িয়ে লাভ নেই, তাই থামিয়ে দিয়ে বললাম, জি বলুন। ততক্ষণে আমরা কথা বলতে বলতে ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজের গেটের কাছে চলে এসেছি। ভাইয়াটা বললেন, ধন্যবাদ। আচ্ছা, তুমি আমার ভাবি হতে কেন রাজি হচ্ছ না জানতে পারি? আমার জানা মতে তোমরা 4 বোন, ভাই নাই। তুমি সবার বড়। তোমার আব্বু প্রবাসী, মানে সৌদিতে থাকেন। তোমাকে বিয়ে দেওয়ার জন্য নানান সম্বন্ধ আসছে। শুধু একটু শ্যামবর্ণ বলে কিছু বিয়ে ভেঙে গেছে তোমার। এবং কি তোমার কোনো বয়ফ্রেন্ডও নাই। তাহলে বিয়ে করতে সমস্যা কি? যদি ভেবে থাকো তুমি শ্যামবর্ণ বলে ভাইয়ের তোমাকে পছন্দ হবে না, তাই বিয়ে করতে চাচ্ছ না, তাহলে বলি তুমি ভুল। আমার ভাইয়ের শ্যামবর্ণ মেয়েদের অনেক পছন্দ, তাই সবকিছু জেনে তোমাকে ভাবি বানাতে চাচ্ছে। বুঝতে পারছো? এত কিছু বলেও যদি বিশ্বাস না হয়, আমাদের বাড়িতে একদিন যাবে, তাহলে শ্যামবর্ণ বলে তোমার মনে যে কুণ্ঠা আছে তার নিমিষে দূর হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার মা তিনিও শ্যামবর্ণ। আর জানো, আব্বু আম্মুর লাভ ম্যারেজ ছিল। তো এখন বলো, কেন আমার ভাবি হবে না? নিজ সম্পর্কে এত কিছু শুনে আমি যে স্বাভাবিক নেই আমাকে দেখে যে কেউ তা বুঝতে পারবে। কোনো মতে আফির দিকে এগিয়ে গিয়ে বললাম, আফি, জীবনে আর কত শখ পাওয়া বাকি আছে রে? একটু বলবি আমায়? না মানে, কাল যা হলো সেগুলো কি কম ছিল? যেটুকু বাকি ছিল সেটাও আজ পুরোপুরি হয়ে গেল, নাকি এর পরবর্তী পর্বে আরো কিছু বাকি আছে রে? হ্যাঁ, জিজ্ঞেস করতো ভাইয়াটাকে। বিশেষ করে আমার না মাথা ঘুরতেছে। সেটাই তো দেখছি, একদম আটঘাট বেঁধে নেমেছে বেটা। মনে হচ্ছে না তোকে আমি বাঁচাতে পারবো। দেখে মনে হচ্ছে উনি আমাদের সব কথা শুনেছেন, তাই তো জবাব দিলেন, আরো অনেক কিছু বাকি আছে ভাবি আপু, আগে আগে দেখো হোতা হে ক্যা। আমি বললাম, আচ্ছা ভাইয়া, এবার আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই করো ভাবি আপু। বন্ধ করুন আপনি টেপ রেকর্ডারের মতো ভাবি আপু বলা। আমার আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে আপনি? আর শুধু কি আমি রাগী বলে বা আপনার ভাই শ্যাম বর্ণদের পছন্দ করে বলে সেই কারণে এইসব করছেন আপনি, নাকি অন্য কোনো বিশেষ কারণ আছে? কোনটা? হ্যাঁ, প্রথমত, আপনি আমার ভাবি আপু। দ্বিতীয়ত, আমার ফ্রেন্ড কৌশিককে, মানে আপনার পাড়ার এক পরিচিত ভাই, যে কিনা আমার বন্ধু, তাকে আপনার নাম বলাতে সে ফরফর করে আপনার সম্পর্কে A to Z সবকিছু বলে দিয়েছে। তৃতীয়ত, প্রশ্নের উত্তর সময় হলে নিজেই জানতে পারবেন, তাই এটা স্কিপ করলাম। আর কিছু? এদিকে দুজন কথা বলছে, অপরদিকে আফি চিন্তা করছে অন্য কিছু। হঠাৎই গেটের কাছে কিছু একটা দেখতে পেয়ে তার চোখ জোড়া জল জল করে উঠল। তৎক্ষণাৎ সে আভাকে ডেকে বলল, আভারানি, আমি এই মুহূর্তে যা বলবো বা যা করব, তুই শুধু তাতে মাথা নাড়াবি, মানে হ্যাঁ বুঝাবি। বাকিটা আমার উপর ছেড়ে দে, একে তো আমিই দেখে নিব। এই মুহূর্তে বাঁচতে হবে, তাই আফির কোনো কথার অর্থ না বুঝে আমিও বোকার মতো মাথা নেড়ে সায় দিলাম। আফি এগিয়ে গিয়ে জবাব দিল, আফির, আর কিছু কি না সেটা আবার আমি বলি? আর কিছু জানার নেই ঠিকই, তবে আপনার সব ইনফরমেশন সলিড থাকলেও একটা জিনিস খুব বাজেভাবে স্কিপ করে গেলেন। সেটা হলো, কে বলেছে আভারানির বয়ফ্রেন্ড নেই? যে বলেছে সে ভুল বলেছে। সত্যিটা আমি বলি, আভারানির বয়ফ্রেন্ড আছে এবং সে তার উডবি হবে। তাই তো আভারানি বিয়েতে রাজি নয়, তাই না আভারানি? কথা শুনে প্রচুর রাগ হলো। মিথ্যা কেন বলতে যাবে সে? সত্যি বলে হয় বিয়ে করব না। ওকে টান মেরে সাইডে নিয়ে জিজ্ঞেস করলাম, তুই শুধু শুধু মিথ্যা কেন বলছিস রে? তুই কি ওনার ভাবি হবি? যদি হতে চাস তাহলে কিছু বলবো না, আর যদি না হতে চাস তাহলে যা বলছি তাই চুপচাপ কর। আচ্ছা করছি, তাতে যেন হিতে বিপরীত না হয়, দেখিস কিন্তু। ভাবি আপু, তোমার বয়ফ্রেন্ড আছে? কৌশিক যে বললো নেই, তাহলে? মুখে বললাম জি আচ্ছা, কিন্তু মনে মনে বললাম, আমার যে বিএফ আছে তা একমাত্র এইমাত্র জানা আমি। উনি কিভাবে জানবেন এটা? তখনই আফি গেটের দিকে আঙুল তুলে কি যেন দেখালো, তারপর যা বলল তাতে আমি তো মানে কি আমার থেকে বেশি অবাক হলেন ভাইয়াটা। মনে হচ্ছে আরেকটু হলেই তিনি জ্ঞান হারাবেন। এদিকে নিধির সামনের দিকে তাকিয়ে তার চক্ষু চড়ক গাছ। ঔষধই ফাঁক করে ভাইয়া শব্দে উচ্চারণ করেই হতবাক হয়ে গেল। শরতের এই তীব্র গরমে উষ্ঠাগত মানুষের প্রাণ। নীল আকাশে শরতের সাদা মেঘ আর শুভ্র কাশফুল প্রশান্তি নিয়ে এলেও সূর্য যেন তার সকল উত্তাপ ঠেলে দিচ্ছে ধরণীতে। সে উত্তাপ থেকে নিষ্কৃতি পাচ্ছে না কেউ।
দেখে মনে হচ্ছে গ্রীষ্মের খরাকে হার মানিয়ে এগিয়ে আছে শরতের রৌদ্র দগ্ধ দুপুর। ডিউটির ফাঁকে হঠাৎ কারো ফোন পাওয়ায় জরুরি একটা কাজে নিধিরের ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল আরতি। তখন তার নিধিরের কথা মনে পড়ে। ভাবলো ও ভার্সিটির সামনে দিয়ে যখন যাচ্ছি একবার ছোট ভাইটার সাথে দেখা করে গেলে ভালো হয়। যেই ভাবা সেই কাজ। অগত্যা গাড়ি থেকে নেমে ভার্সিটিতে প্রবেশ করার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো সে। কিন্তু বেশি দূর না যেতে তার চোখে পড়ল নিধির ভার্সিটি গেটের কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং তার সাথে দুটো মেয়েও রয়েছে। একটু ভালো করে খেয়াল করতে দেখতে পেল মেয়ে দুটো আর কেউ নয়, বরং একজন তার হৃদ হরণী, অন্যজন তারই বান্ধবী। আর তারা তিনজন কেমন করে তার দিকে তাকিয়ে আছে। নিধির এবং হৃদ হরণী কেমন বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর দশম আশ্চর্যের কিছু দেখছে। আর অন্যজন যে কিনা তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দুজনকে কি যেন একটা বোঝানোর চেষ্টা করছে। ব্যাপারটা বুঝতে পারল না আরতি। বিষয়টা কি জানতে সে আরো সামনে এগিয়ে গেল। অন্যদিকে নিধির, সে যখন শুনল আভার উঠবি আছে, সে মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিল। কিন্তু আফির কথায় আভার উডবিকে দেখতে গিয়ে যখন আভার উডবির জায়গায় নিজের বড় ভাইকে দেখতে পেল, সে যেন মুহূর্তে থমকে গেল, হতভম্ব হয়ে পড়ল। বন্ধ আনন্দ মুহূর্তে উন্মুক্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণে কিছু একটা ভাবতে তার চোখে মৃদু এক দুষ্টামি রেখা দোলা দিল। সাথে খুশির ঝলকে কেমন ঝলমল করে উঠল তার মুখমণ্ডল। মনে মনে বলল, তোমরা নিজেরাও জানো না নিজেদের জন্য কি বিপদ ডেকে আনবে। চেয়েছিলে মিথ্যে বলে বেঁচে যেতে, কিন্তু এখন যে আরো বেশি করে ফেসে গেলে। ইস ভাবি আপু, তোমার জন্য এখন আমার কেমন মায়া হচ্ছে জানো। আমার ভাই যদি এখন এসব জানতে পারে তাহলে তোমাদের যে কি হাল করবে ভাবতেই। আচ্ছা যাক, বাদ দাও। তুমি যদি বুঝতে তোমার বাচাল বান্ধবী বাঁচানোর নামে উল্টো গভীর ফাঁসান ফাঁসিয়েছে তোমায়, তাহলে বাচাল রানীকে তেলের খুনিতে চোবাতে তুমি। অবশ্য পরেও যে ছেড়ে দিবে না তাও বুঝতে পারছি। ফ্ল্যাশব্যাক। আভি যখন ভাবছিল কি করে বিয়েটা ভাঙা যায় আর নিধিরের পিছু ছাড়ানো যায়, তখন হঠাৎ সে ভার্সিটির গেট দিয়ে একটা সুদর্শন ছেলেকে তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পেয়েছিল। ব্যাস, সে পেয়ে গেল তার আইডিয়া। তারপর নিধির আর আভাকে ইশারা দিয়ে গেটের সামনে আসতে থাকা আগন্তুককে দেখিয়ে বলে দিল সেই নাকি তার জিজু এবং আভার উঠবি। তা শুনে আভার তো অবস্থায় বেগতিক, আর নিধির সে কি কর্তব্য বিমূঢ়। তাই আফিকে জিজ্ঞেস করলো, তুমি কি শিওর ইনি তোমার জিজু আর ভাবি আপুর উঠবে? আফি কেমন কনফিডেন্সের সাথে জবাব দিল, 100% গ্যারেন্টি উনি আমার জিজু, তাই না আভা? তা বলতে যে আফির তখনকার বলা কথাগুলো মনে পড়তে আভা কোনো মতে নিজের মাথা নাড়ালো। অর্থাৎ আফি যা বলছে তা সত্যি। নিধির তখন আভাকে মিন করে বলল, তুমি কি ভাবি আমারই ভাইয়ের উঠবি বউ হতে যাচ্ছ, অথচ আমার কথায় পাত্তা দিচ্ছেন না? হ্যাঁ, তুমিও না? নিধিরের কথা শুনে দুজনের উপর যেন সপ্ত আকাশ একসঙ্গে ভেঙে পড়ল। কি ভাইয়া বলে একসঙ্গে চিৎকার করে উঠল দুজন। নিধির একটা পৈশাচিক হাসি দিয়ে দুজনের প্রশ্নের জবাবে জানালো। তা শুনে আবার বড় বড় অবস্থা, নেত্রপল্লব অশ্রু জলে টালমাটা। আর আফি, তার কথা বাদই দিলাম, তার অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। দুজনের অবস্থা দেখে নিধিরের বেশ হাসি পাচ্ছিল, সাথে কিছুটা কষ্টও লাগছে, কিন্তু কিছুই প্রকাশ করলো না। ততক্ষণে আরদিন তাদের সামনে এসে দাঁড়ালো। নিধিরকে উদ্দেশ্য করে বলল, তুই এখানে ওনাদের সাথে কি কথা বলছিস? আর উনি এমন কাঁদছেন কেন? কিছু কি করেছিস? অতঃপর দুজনের দিকে ফিরে বলল, তোমাদেরকে নিধির কি কিছু বলেছে? তাহলে বলতে পারো, আমি ওকে ইচ্ছে মতো ধোলাই দেবো। হ্যাঁ, ভয় না পেয়ে নির্দ্বিধায় সত্যিটা বলো। সাথে সাথে আভা আর আফি দুজনে করুণ চোখে চাইলো আর দিনের দিকে। কারণ যদি সত্যিটা বলে নিধির নয় তারাই ধুলাই খাবে, সেটাও জেলে গিয়ে। যদি মানহানির কেস করে তাহলে তো কথাই নেই, দুজনই ফিনিশড। হঠাৎ দুজনের এভাবে তাকানো দেখে কিছুটা আশ্চর্য হলো আরদিন। তার এই ধরনের দিকে তাকিয়ে দেখল গধূলির রক্তিম লাল আভার ন্যায় কেমন রক্তিম হয়ে আছে তার নেত্র যুগল। কিছুক্ষণ পরপর মৃদু নাক টানা শব্দ হচ্ছে, সাথে থেকে থেকে কাঁপছে তার এই ধরনী। মুহূর্তে তার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। তার এই ধরনী কান্না করছে, সেটা ভাবতে আর দিনের কেমন অস্থির অস্থির লাগা শুরু করলো। নিশ্চয়ই নিধির কিছু করেছে, এটা ভেবে তার প্রচন্ড রাগ হলো। নিধিরকে ধমক দিয়ে জিজ্ঞেস করলো, নিধির, সত্যি করে বলতো তুই কি করেছিস ওনাদের সাথে?
দুজন এভাবে কান্না করছে কেন? তোকে কতবার বলেছিলাম মেয়েদের সাথে কখনো খারাপ আচরণ করবি না। মেয়েরা মায়ের জাত, তাদের অসম্মান করা মানে আমাদের মা জাতিকে অসম্মান করা। আম্মু তোকে প্রতিদিন এসব শোনায়, তারপর তুই। আরো কিছু বলবে আরদিনকে থামিয়ে দিল নিধির। বলল, আমি ওদের সাথে কিচ্ছু করিনি ভাইয়া। আমি তো আমার উডবি ভাবি মানে তোমার উডবি বউয়ের সাথে কিছু ডিসকাস করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু বলার আগে দুজন এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল। তাতে আমার কি দোষ বলো? তাই না উডবি ভাবি আপু? দাঁত কেলিয়া ঠাট্টা ছলে কথাগুলো বলল নিধি। কিছু যদি করে নাই থাকিস তাহলে ওনারা। ওয়েট আ মিনিট, এক মিনিট। তোর উঠবি ভাবি আমার উঠবি বউ মানে কি যাতা বলছিস? দিনে দুপুরে নেশা টেশা করলি নাকি? হ্যাঁ, অবান্তর সব কথাবার্তা বলেই যাচ্ছিস। উঠবি বউ কথাটা শুনে আরদিন বেশ ভরকে যায়। সে ভাবছে সে তো কাউকে বলেনি এই ধরনের সম্পর্কে, তাহলে নিধির কেন সব বলছে? তার উপর বলছে তার উঠবি বউ। আরদিন তো সবে মাত্র তার এই ধরনীকে ভালোবাসতে শুরু করেছে, এখনো বিয়ে নিয়ে ভাবেনি। তাহলে নিধির এসব কি বলছে? দেখতে হচ্ছে ব্যাপারটা। তখনই নিধির প্রত্যুত্তর করল, ও মা, তুমি তোমার উডবি বউকে চিনতে পারছো না? ওহ কামন ভাইয়া, তোমার সাথে মিথ্যা বলো না। তুমি ধরা পড়ে গেছো। তুমি নাকি আবার উডবি স্বামী, সেটাই এতক্ষণ ধরে তোমাকে বুঝাচ্ছি বাসেল রানী, অথচ তুমি অস্বীকার যাচ্ছ। এটা একদমই ঠিক না ভাইয়া। আমি তোমার ভাই হয়ে কিছু জানতে পারলাম না, অথচ আমাকে বাসেল রানীর থেকে তোমার সম্পর্কে শুনতে হচ্ছে। নিধির, বেশি বাড়াবাড়ি করছিস তুই। হ্যাঁ, কি বলছিস তুই নিজে জানিস তো? আরে আমার উঠবি আসলো কোত্থেকে? আমি তো কখনো কোনো মেয়ে দেখতে যাইনি। উঠবি বউ তো দূর, রাজীব। আমি তো ওদেরকে আজকেই প্রথম দেখলাম। তাহলে ওরা দুজন যে বলছে যে তুমি আবার উঠবি, সেটা কি মিথ্যা? কি বাচাল রানী বলো? দুজনকে কাবু করতে পেরে খুশিতে যেন নিধিরের মনে ঢোল বাজছে। আরদিন জবাব দিল, আলবাত মিথ্যা। আমি ওনাদের কখনোই দেখি নাই, ভালো করে চিনিও না। উঠবি বউ হওয়া তো প্রশ্নই আসে না। সেটা আমি খুব ভালো করে জানি ভাইয়া। তুমি যে ওদের কখনো দেখোনি সেটাও সত্যি। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সবকিছু পরিষ্কার করে বলছি। তার আগে পরিচয় করিয়ে দেই, তারপর আভাকে দেখিয়ে। এ হলো অন্বেষা মেহরিন, ডাকনাম আভা। নামটা শোনার সাথে সাথে আরদিন মনে মনে তার এই ধরনের নামটা কয়েকবার উচ্চারণ করে নিল। অন্বেষা নামটা সত্যি সুন্দর। আফিকে দেখিয়ে, এ হলো আফিয়া তাহসিন ওরফে বাচাল রানী। দুজনই বাংলা ডিপার্টমেন্ট প্রথম বর্ষের স্টুডেন্ট। পরিচয় করিয়ে দেওয়ার সুবাদে তাদের দুজনকে ঠাঁই দিল আরতি। প্রত্যুত্তরে আভা ও আফি দুজনের একজনও কিচ্ছু বলল না, আগের নেই তাকেই রইল তার দিকে। এদিকে আরদিন কিছু বুঝতে পারছে না দুজনের কি হয়েছে। তার এই ধরনই মেয়েটা কেটে কেটে নিখাবে পুরো ভিজিয়ে ফেলেছে। নিধির আরদিনকে দেখিয়ে বলল, ভাবি আপু, উনি আমার ভাইয়া এবং তোমার উডবি স্বামী মেহরাব আরদিন চৌধুরী। পেশায় কি সেটা আজও আমরা কেউ জানি না, সবার থেকে আড়াল করে রেখেছে। তবে প্রায় রাতে তাকে হাতে পায়ে জখম নিয়ে বাড়িতে আসতে দেখি। তোমার প্রথম দায়িত্ব হবে ভাইয়া কি জব করে সেটা খুঁজে বের করা। নিধির আর কিছু বলতে যাচ্ছিল, আরদিন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। অযথায় এত কথা কেন বলিস তুই নিধির? হ্যাঁ, সেই আসার পর থেকেই দেখছি এরা দুজন আমাকে দেখে কেমন কেঁদে যাচ্ছে। কেন সেটা না বলে তুই আমার সম্পর্কে রচনা বলে শুরু করছিস? হ্যাঁ, মূল পয়েন্ট নিয়ে কথা বল। অযথা কথা বলা আমার পছন্দ না, সেটা তুই খুব ভালো করে জানিস। এদিকে আরদিনের ধমক দেওয়া দেখে আভার ভয়ে হাত পা কাঁপছে। নিধির বলেছিল তার বড় ভাই নাকি অনেক রাগী। সেদিন কথাটা বিশ্বাস না করলেও আজ নিজের চোখে দেখতে পারছে। লোকটাকে আর্মিতে বা নেভিতে জব করে, চোখে মুখে কেমন একটা কাঠিন্যের ছাপ। নিধিরের এইটুকুতে যিনি এত রেগে যাচ্ছেন, সত্যিটা যদি শুনে ঠিক কি কি করবে সেটা ভাবতে তার অন্তরাত্মা শুকিয়ে গেল। কি দরকার ছিল আফির মিথ্যা বলতে যাওয়া? আর সেই বা কেন তাতে সায় দিল? সেসব ভাবতে তার নিজের উপর নিজেরই কেমন রাগ লাগলো। আভার আত্মমর্যাদা বোধ খুবই প্রখর। সে ছোট থেকেই বই পড়তে পছন্দ করে। ক্লাস 7ম শ্রেণী থাকাকালীন সমরেশ মজুমদারের 7 কাহন নামে একটি উপন্যাস পড়েছিল। উপন্যাসের প্রধান চরিত্র দীপাবলির যে প্রখর আত্মমর্যাদা আত্মসম্মান ছিল, তা থেকে বেশ গভীরভাবে তাকে স্পর্শ করেছিল। সে থেকেই অবধি তার আত্মসম্মান আত্মমর্যাদা বোধ কখনো দাগ লাগতে দেয়নি।
অথচ আজ যেন সব চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল। আর তা ভাবতে নিজের উপর নিজে রাগে ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছে করলো। কিঞ্চিত দূরে আফিকে দেখে মনে হচ্ছে সে এখনো কোনো গভীর ঘুরে আছে, যার রেশ এখনো কাটাতে পারছে না। সে এই মুহূর্তে ঠিক যা যা শুনছে বা যা যা দেখছে তা যেন একটা খারাপ স্বপ্ন কিংবা ভ্রম। সে তো চেয়েছিল আফিকে নিধিরের থেকে বাঁচাতে, তাই অচেনা অজানা আগন্তুককে দেখে মিথ্যে বলে দিয়েছিল। ভেবেছিল পরে ভাইয়াটার কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু সব যে তার উল্টো হয়ে যাবে তা সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো ছেলে ছিল না, ওনাকে নিধিরের ভাই হতে হলো। তারা যে আরো বিপদের গহীনে ঢুকে পড়েছে তা আন্দাজ করতে পারল। আভার কথা সত্যিই হলো, আম ছালা দুটোই তারা হারালো। বিষণ্ণতা একটা মানসিক সমস্যা বা মানবিক আবেগ যা সকল মানুষ তাদের জীবনে নির্দিষ্ট একটা সময় এসে অনুভব করে। এর প্রভাবে মন খারাপ, হতাশা এবং সবকিছুর প্রতি কেমন একটা অনীহা বোধ জন্মায়। এমন পরিস্থিতিতে মানুষ নিজস্ব অনুভূতিতে অস্বস্তি বা ব্যথিত অনুভব করে। চারপাশটা কেমন বিষাদ আর বিষাক্ততার আবরণে আবৃত থাকে। মনে হয় এই বুঝি দম বন্ধ হয়ে মরেই যায়। বিষণ্ণতায় ঘেরা নিকষ কালো এই আধা রজনীতে খোপাহীন খোলা কেশে ছাদের এক কোণের দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে আভা। এলোমেলো সব অনুভূতি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে চন্দ্রবিহীন অন্তরিক্ষের পানে। দুপুরের সব কথা মনে পড়তে তার নিজের মাঝে খুব হীনমন্যতা বোধ কাজ করছে। মনে হচ্ছে সে বুঝি চারদিক থেকে অন্ধকার দেখতে পাচ্ছে। মানুষটা তাকে নিয়ে কি ভাবলো সেটা ভেবে ভেবেই নিজের মাঝে কেমন অস্থিরতা অনুভব করছে। মানুষটা কি তাকে খারাপ মেয়ে ভাবছে? মানুষটা কি তাকে ওসব মেয়েদের দলে গণ্য করছে যারা কিনা সুদর্শন যুবক দেখলে কাছে পাবার মনোবাসনা করে? তেমনই মেয়ে ভাবছে কি? কিন্তু সে তো এমন মেয়ে না। তার কেন ইচ্ছে করছে এক ছুটে মানুষটার সামনে গিয়ে দাঁড়াতে আর বলতে, শুনুন, আমি তেমন মেয়ে নই যেমনটা আপনি ভাবছেন। বিশ্বাস করুন, আমি চাইনি মিথ্যে বলতে, কিন্তু আফির কথা বলতে বাধ্য হয়েছি। আমি তো চেয়েছিলাম সত্যিটা বলে নিধির ভাইয়ার কে বিদায় দিতে, কিন্তু আফিটা মাঝখানে ঝামেলা বাঁধিয়ে দিল। আর বেচারি কি বা দোষ বলুন? সে তো আমাকে বাঁচাতেই চেয়েছিল, তাই তো এসব করলো। তবে সেটা ভুল উপায়ে। তার উল্টো প্রতিক্রিয়া হবে যে মেয়েটা বিন্দু মাত্র আন্দাজ করতে পারেনি, নয়তো কি আর এসব বোকামি করতো? কখনো করতাম না। আরদিন যখন নিধিরকে বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে কি হয়েছে সত্যিটা খুলে বলতে, তখন কিছুটা বাধ্য হয়ে পুরো ঘটনা তাকে ডিটেলসে খুলে বলে নিধির। তাও পুরোটা নয়, শুধু আজকে ঘটে যাওয়া ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। আভাকে তার ভাবি আপু ডাকা, আভার বারণ করা, মোস্ট ইম্পর্টেন্টলি আফির মিথ্যে বলাটা। আর তা শুনে আরদিন কি কর্তব্য বিমূঢ়, বিস্ময়ে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। হা হয়ে আভার পানে একবার, তো আফির পানে একবার, এমনভাবে তাদেরকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করে গেল। এত বড় কর্মস্থলের বেশ নামকরা একজন অফিসার হয়েও তার মস্তিষ্কে ঠিক ঠাহর করতে পারল না এই মুহূর্তে এই পরিস্থিতিতে তার কিরূপ আচরণ করা শোভনীয় বা শোভা পায়। সে তাকিয়ে রইল আভার দিকে, ভাবছে মেয়েটা কি তাকে নিয়ে মজা করলো নাকি সে তাকে পছন্দ করে। কিন্তু দুটোর কোনোটাই তো হওয়ার কথা না, কারণ তাদের ফেস টু ফেস আজই প্রথম দেখা হলো। অবশ্য গতকাল সে আভাকে দেখেছে, কিন্তু আভা তাকে দেখেনি বা তাকে যে 8 দিন দেখেছে তার সে বিষয়ে অবগত না। তাহলে কেমন কি? এসব কিছু ভাবতে তার নিজেকে কেমন পাগল পাগল লাগলো। এবার সে নিধিরকে প্রশ্ন না করে সোজা আভাকে প্রশ্ন করে বসলো, আপনি কি আমাকে চেনেন বা আগে কখনো আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে? আমার যতদূর মনে পড়ছে আজই আমাদের প্রথম দেখা। তাহলে আমি আপনার উঠবি হই কিভাবে, যদি একটু বুঝিয়ে বলতেন। প্রশ্ন শোনার সাথে সাথে আভার কান্নার স্পিড যেন মুহূর্তে দ্বিগুণ বেড়ে গেল। এবার আর চাপা কান্না ধরে রাখতে না পেরে সশব্দে কেঁদে দিল। তাদের যেন 8 দিন আরো বেশি করে ভরকে গেল। এই ধরনের কান্না যে তার মোটেও সহ্য হচ্ছে না। এই বোকা মেয়েটা কি তা বুঝে না? একটাবার তার চোখের দিকে তাকালে সে দেখতে পেত তার অশ্রুজলে সিক্ত নেত্রপল্লব দেখে 8 দিনের যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার বলতে ইচ্ছে হচ্ছে, দোহাই তোমায় এই ধরনী, আর কেঁদো না। দেখো তোমার কান্না দেখে আমার ভেতরটায় কেমন তাণ্ডব চলছে। একটু শান্ত হও মেয়ে, আর আমাকে এমন বিষ বাধা থেকে একটু নিষ্কৃত দাও। কিন্তু সেসব কোনোটার কিছুই বলতে পারল না। কান্না বন্ধ করো অন্বেষা। বাক্যটা ছাড়া আর তাতেই যেন জাদুর মতো কাজ হলো। তার এই ধরনই কান্না বন্ধ করে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তারই পানে। এদিকে আভা যখন 8 দিনের মুখে অন্বেষা নামটা শুনতে পেল,
মুহূর্তে যেন তার শরীরের এক অদ্ভুত শিহরণ হয়ে গেল। হৃৎপিণ্ড দ্রুত গতিতে উঠানামা করতে আরম্ভ করল। অন্বেষা নামে তাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। অবশ্য বলা বাহুল্য, সে কখনো কাউকে এ নামে ডাকতে দেয়নি, একমাত্র তার বাবাকে ছাড়া। আভার খুব ইচ্ছে এই পৃথিবীর সবাই তাকে আভা নামে ডাকুক। অন্বেষা নামটা শুধু দুটো মানুষের জন্য বরাদ্দকৃত, এক তার পিতা, অন্যজন তার স্বামী। ইসলামে আছে স্ত্রীকে প্রিয় নামে বা উপনামে ডাকা সুন্নত, এতে মহব্বত পারে। আল্লাহর রহমত সর্বদা ওই দম্পতির উপর ন্যস্ত থাকে। তাই তারও ইচ্ছে বিয়ের পর স্বামীকে বলবে, আপনি আমাকে সকলের মতো আভা না ডেকে অন্বেষা নামে ডাকবেন। কিন্তু আজ যেন সামনে থাকা ব্যক্তিরা তার ইচ্ছেকে দাবিয়ে দিল ওই নামটাই ডেকে। তার ইচ্ছে করছে বলতে, শুনুন, আপনি আমাকে ওই নামে ডাকবেন না। পৃথিবীর দুটো স্পেশাল মানুষের জন্য সেই নামটা আমি যত্ন করে রেখে দিয়েছি, আপনার জন্য নয়। কিন্তু বলতে পারল না, বলার মতো সময়টা যথাযথ নয়। তাই আবারও আরদিনের দিকে পিট পিট চোখে চেয়ে রইল। আরদিন যখন দেখল তার এই ধরনের তার প্রশ্নের উত্তর দিচ্ছে না, তাই আবারও প্রশ্নটা করার জন্য উদ্যোগ নিতে পেছন থেকে এতক্ষণে আফি মুখ খুলল, বলল, ভাইয়া, আমি এর উত্তরটা দিচ্ছি। আভারানীকে প্লিজ কিছু বলবেন না। মেয়েটার কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে আমরা চেয়েছিলাম কিছু একটা বলে নিধির ভাইয়ার থেকে বেঁচে যেতে, কিন্তু বুঝতে পারিনি বাঁচার নামে উল্টো ফেসে যাব। আমরা তো জানতামই না আপনি কে। ভেবেছিলাম এখন কিছু একটা বলে বেঁচে যেতে পারলে পরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আপনি যে নিধির ভাইয়ার ভাইয়া তা বুঝিনি। যা যা হলো তার জন্য আমরা খুবই দুঃখিত, দয়া করে ক্ষমা করে দিন। আরতি সে তো কখনো তার এই ধরনীকে কষ্ট পেতে দিত না। যাই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন বাঁচিয়ে দিত, কিন্তু ছোট ভাইয়ের সামনে নিজের কঠোর সত্তা বজায় রাখতে কিছু একটা ভাবার ভান ধরে বলল, বুঝলাম। আচ্ছা যাও, তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিব একটা শর্তে। বলো, রাজি হবে? শর্তের কথা শুনে আফির মনে মনে বলল, এই দুই ভাই কি শর্ত ছাড়া আর কিছু বোঝে না? আজীব, এক ভাইয়ের শর্ত রাখতে গিয়ে দুজনের ব্যান্ড বেজে গিয়েছে, এখন আবার এর শর্ত। বলি, শর্তে শর্তে কি এবার মরে যাব নাকি ভাই? মুখে জবাব দিল, জি বলুন। তোমার এই বোকা বান্ধবীকে বলো কান্না থামাতে। যেভাবে কান্না করছে, নাকের জল চোখের জল সব একাকার করে নিকাবকে রীতিমতো 3-4 বার গোসল করায় ফেলছে। তার কান্না আমার কলিজায় বারবার আঘাত করছে, যা সহ্য করা ভীষণ দায়। তাকে থামতে বলো প্লিজ। নিধির বোকার মতো হা করে রইল। সে তো ভেবেছিল তার ভাই অন্তত কিছু হলেও বলবে, কিন্তু সে যে কিচ্ছু বলল না, উল্টো ভাবিয়াপুর কান্না থামাতে বলেছে। আমার ভাই তা এত সরল না। সে যত দূর তার ভাইকে চেনে, আর দিন মেয়েদের রেসপেক্ট করলেও অভদ্রতা কখনো টলারেট করে না। অথচ সেখানে আফি তাকে উঠবি জিজু আর ভাবিয়াপুর উঠবি স্বামী বলেছে। প্রত্যুত্তরে তার ভাই এত সহজে ওদের ছেড়ে দিল, ভদ্রতার খাতিরে নাকি অন্য কোনো কারণে? খাবলা আছে, জিজ্ঞাসা করতে হবে। ততক্ষণে আভাও কান্না থামিয়ে দিয়েছে। সেও নিধিরের মতো একই চিন্তায় চিন্তিত। সামনে দাঁড়ানো ব্যক্তির সম্পর্কে যা শুনেছে, যা দেখেছে, আর এই মুহূর্তে যা দেখছে, সবকিছু কেমন তালগোল বেঁধে গেছে তার কাছে। আফিও যে কম অবাক হয়নি তা কিন্তু নয়, তাই বোকার মতো প্রশ্ন করল, আর কিছু বলবেন? আরো কিছু কি বলার ছিল? তোমাদের দেখে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের কাজটা কতটা লজ্জিত নিয়ে। মানুষ অপরাধ করে যখন তার অপরাধ সম্পর্কে অবগত হয়, সে উপলব্ধি করতে পারে তার দ্বারা ভুল হয়েছে এবং তার জন্য সে অনুতপ্ত, তখন তাকে বলার মতো কিছু অবশিষ্ট আর থাকে না। সেই মুহূর্তে অপরাধীকে ক্ষমা করে দেয়াই উচিত। তাই বলছি, এসব ভুলে বাসায় যাও। তোমার আভা রানীকেও জানিয়ে দিও এই মেহরাব আরদিন চৌধুরী তাকে ক্ষমা করে দিয়েছে। সে যেন আর বোকার মতো কান্নাকাটি না করে, মন খারাপ করে না থাকে। আর হ্যাঁ, এখন থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না। নিধির তোমাদের আর জ্বালাবে না, আমি কথা দিচ্ছি। এই যে, তোর যদি আর কোনো ক্লাস না থাকে তাহলে বাসা যা, রাতে তোর সাথে কথা হবে। কিছুক্ষণ তার এই ধরনের দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে জরুরি কাজের তলবে তিনজনকে বিদায় দিয়ে আর দিন চলে গেল। ভাবনা থেকে বেরিয়ে আভা দেখল তার মা তাকে ডাকছে রাতের খাবারের জন্য। বসা থেকে উঠে সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পেল মেজ বোন নীরাও সিঁড়ি বেয়ে উপরে উঠছে। হয়তো তাকে ডাকতে এসেছিল। নীরা আভাকে দেখতে পেয়ে বলল, আপাই, এত রাতে ছাদে কি করছিলে? মা তখন থেকে ডেকে যাচ্ছে তোমায়, আসছো না দেখে আমি আসলাম। চলো, খেতে যাবে?
তোরা নাকি প্রচুর খিদে পেয়েছে, তাই সে আমাকে পাঠিয়েছে। চল, নীরা আজ রাতে আমাদের সাথে শুবি তুই, কথা আছে। আচ্ছা আপাই, এখন চলো। প্রেমে পড়া মানেই মন কেমন করা, বুকের মধ্যে কি যেন একটা তোলপাড় করা অনুভূতি। প্রেয়সীর কথা ভাবতে রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত শিহরণ বয়ে যাওয়া। আর সেটা যদি হয় প্রথম প্রেম, তাহলে সে তো সংজ্ঞাহীন। প্রেম যদি হয় সোনালী স্মৃতির, তাহলে প্রথম প্রেম সোনা রঙে আঁকা স্মৃতির ঝরোখা। সদ্য প্রেমে পড়া কিশোর কিশোরীর কাছে প্রেম হলো স্বর্গীয় অনুভূতি। তখন তাদের কাছে দুনিয়াটা রঙের কোটর ন্যায় মনে হয়। এই বুঝি প্রজাপতির পাখা লাগিয়ে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সময়। আর একজন প্রাপ্তবয়স্ক যুবকের কাছে প্রেমে পড়া মানে কিছুটা মৃত্যুর মতো। প্রেয়সীকে ক্ষণে ক্ষণে দেখার ইচ্ছে, দগ্ধ হওয়া, তাকে একটু ছোঁয়ার ইচ্ছে, ছটফট করা, আরো কত কি। আর দিনের মনে প্রেম নামক সুখ পাখিটা থেকে থেকে নাড়া দিচ্ছে। চারপাশটা কেমন সুন্দর লাগছে তার কাছে। সে যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা যে তার এই হাল করবে সে আন্দাজি করতে পারেনি। অথচ দেখা হয়েছে 48 ঘন্টাও হয়নি, এর মাঝে দুবারের সাক্ষাৎ মেয়েটাকে সে এতটা ভালোবেসে ফেলল। আশ্চর্য লাগছে নিজের কাছে। নিজেকে বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি কি সেই আর দিন যে মেয়েদের সহ্য করতে পারতে না বলে মেয়েদের থেকে সবসময় ডিস্টেন্স রেখে চলতে? আজ পর্যন্ত কোনো মেয়েকে তোমার মনে জায়গা দিতে পারোনি, সেই কি তুমি? কালকের হাসি যেন আজও তার কানে ঝনঝন করে বাজছে। আর আজকের কান্নার দৃশ্যটা, সেটা যেন মনের মাঝে আরো এক দফা দাগ কেটেছে। ইস, মেয়েটা কিভাবে কাঁদছিল, চোখ দুটো যেভাবে লাল হয়েছিল মনে হচ্ছে সাথে নাকটাও লাল হয়ে গিয়েছে। তখন তাকে দেখতে কেমন লাগছিল কল্পনা করতে মন খারাপের ব্যথাটা নড়ে চড়ে উঠল। মেয়েটাকে সে এখনো দেখেনি। দুটো চোখ, সামান্য হাসির আওয়াজ আর কান্নার শব্দ, এই তিনটার বেশি কিছু দেখেনি। অথচ সে মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। এ কথা শুনলে যে কেউ তাকে পাগল ভাবতে বাধ্য হবে। তার কি সব শোভা পায় না পাক, তাতে তার কিছু আসে না। হৃধরণীকে ভালোবেসে পাগল উপাধি পেতেও সে প্রস্তুত। ভালোবাসার মানুষটার জন্য পাগল হতেও ভালো লাগে। নিধি এসেছিল আর দিনের সাথে দুপুরের ঘটনা নিয়ে কথা বলতে, কিন্তু দরজার কাছে আসতেই দেখতে পেল আর দিন কফি মগ হাতে কিছু একটা ভাবছে আর মিটিমিটি হাসছে। নিধির আর বুঝতে বাকি রইল না তার ভাই যে প্রেমে পড়েছে। তার এখন নাচতে ইচ্ছে করছে। ফাইনালি তার ভাই প্রেমে পড়েছে, তার মানে তার রাস্তাও ক্লিয়ার। এখন থেকে সেও প্রেম করতে পারবে খুশিতে, সে বাগবাগু। হঠাৎ তার মাথায় প্রশ্নের দোল খেলো, মেয়েটা কে? তার ভাবি আপু কি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাদের দেখাই হলো আজ। প্রথম দেখায় প্রেম নয় তো? সেটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ সে নিজেও প্রথম দেখায় একজনের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। নিজের ছোট্ট মস্তিষ্কে এত চাপ না দিয়ে ভাইকে প্রশ্ন করা ভালো মনে করলো সে। তাই বলল, ভাইয়া আসবো? ভাবনার মাঝে নিধিরের কথা শুনে আর দিনের রাগ হলো। হঠাৎ কিছু মনে পড়তে আসার অনুমতি দিল। নিধিরের রুমে প্রবেশ করে আর দিনের পাশের সোফাটাতে বসলো। আর দিনের রুমটা বেশ বড় সড়ো, আর তাতে সোফার ব্যবস্থাও রয়েছে। নিধির বলল, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। আশা করি যা যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দেবে। আর দিন ভালো বাচ্চার মতো মাথা নাড়ল। অর্থাৎ সে সঠিক উত্তর দেবে, কারণ সে জানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তা এই মুহূর্তে নিধিরের কথা না রাখলে তার থেকেও সে সঠিক তথ্য পাবে না, তাই কম্প্রোমাইজ করতে হবে। নিধির প্রথমে প্রশ্ন করলো, তুমি কি প্রেমে পড়েছো? আর দিন স্বাভাবিকভাবে বলল। তুই কিভাবে বুঝলি? উত্তর শুনে নিধির উত্তেজিত হয়ে বলল, তার মানে আমার সন্দেহ সত্যি, তুমি সত্যি প্রেমে পড়েছো। কার প্রেমে পড়েছো? প্রেমে পড়িনি, তাকে ভালোবেসে ফেলেছি। আর তুই তাকে চিনিসও? কি বলছো? আমি চিনি। কে সে? নাম কি তার? আচ্ছা, ভাবি আপু নয় তো? ধুর, ভাবি আপু আবার কিভাবে হবে? তুমি তো তাকে আজই প্রথম দেখলে। তাহলে কে? ওই ঢঙ্গি মোনা নয় তো? মুনা আর দিনের মামাতো বোন। মুনা আর দিনকে বেশ পছন্দ করে। এই মেয়ে আর দিনের জন্য চোখ বন্ধ করে মৃত্যু স্বাদ গ্রহণ করতে প্রস্তুত। মুনা কেন হইতে যাবে? আজীব, ওর মতো ছ্যাঁচড়ারে কোন দুঃখে ভালোবাসতে যাব আমি? মুনা নয়, তোর ভাবি পই। কি? কেমনে কি ভাই? কিভাবে সম্ভব? তোমাদের না আজই প্রথম দেখা? আর দিনের আগের ন্যায় স্বাভাবিক থেকে জবাব দিল, আজ নয় কাল। কাল আমাদের প্রথম দেখা হয়
রানীর বাজারের কাছে নতুন রেস্টুরেন্টে। তোর ভাবি আপু আমাকে দেখেনি, তবে আমি দেখেছি ওদের। তারপর সবকিছু খুলে বলল নিধিরকে। দিন ভেবেছিল কাউকে বলবে না, কিন্তু যখন জানলো হৃদহরণী নিধিরের ভার্সিটির এবং ওর কারণে যেহেতু খুব তাড়াতাড়ি তার এই ধরনকে খুঁজে পেয়েছে, তাই কাউকে না বললেও নিধিরকে বলতে হবে। অতএব বলে দিয়েছে, আজ যদি নিধিরের সাথে দেখা করতে না যেত তাহলে কি তার হৃদহরণীকে এত সহজে পেয়ে যেত? হয়তো তার চাকরি পাওয়ার দেখিয়ে খুঁজে ফেলতে পারত, কিন্তু এত তাড়াতাড়ি পারত না। তাই এই ফেভারের খাতিরে হলেও বলতে হতো। নিধির সে তো ভীষণ খুশি, তার আর কিচ্ছু করতে হবে না। আর ভাই ভাবি আপুকে নিয়ে আসবে বাড়িতে। তাকে আর কষ্ট করে ভাইকে বাবা মাকে রাজি করাতে হবে না, কারণ ভাই রাজি মানে সবাই রাজি। মা তো খুশিতে পারবে না শোনার সাথে সাথে ভাবি আপুকে বউ করে নিয়ে আসে। তার বড় ছেলে যে বিয়ের জন্য রাজি হয়েছে এই বেশি। কিছু একটা মনে পড়তে নিধির বলল, কিন্তু ভাইয়া, তুমি তো ভাবি আপুকে দেখোনি। তাকে দেখার পর মত পাল্টে নিবেন কি? কারণ ভাবি আপু সুন্দর নয়, শ্যামবর্ণ। আবার সম্পর্কে সবকিছু ফার্স্ট টু লাস্ট খুলে বলল। সবকিছু শুনে আরদিন হঠাৎ গম্ভীর হয়ে গেল। এতক্ষণ ধরে চেহারায় যে একটা আনন্দের ঝিলিক ছিল সেটা এখন আর নেই। তার বদলে অন্ধকার দেখা দিল মুখে। তাতে নিধিরের মন খারাপ হয়ে গেল। তাহলে কি ভাই শ্যামবর্ণদের পছন্দ করে না? কিন্তু ভাই একদিন বলেছিল বিয়ে করলে মায়ের মতো কোনো শ্যামবর্ণ মেয়েকে বিয়ে করবে, আর আমি তাকে বাবার মতো ভালোবাসবো, ঠিক যেমনটা বাবা মাকে ভালোবাসে তেমনই। তাহলে সে কি মিথ্যে ছিল? নিধির কিছু একটা জিজ্ঞেস করবে, আরদিন তাকে থামিয়ে দিল। বলল, এই তুই এখন রুমে যা, আমার সাথে আর কথা বলবি না, সামনেও আসবি না। তোকে যেন আমি না দেখি নিজের আশেপাশে। আর হ্যাঁ, বাবা মাকে কিচ্ছু বলবি না এই বিষয়ে। যাওয়ার সময় মাকে বলিস খাবার রুমে দিয়ে যেতে। নিচে যেতে পারবো না, ভাল লাগতেছে না। তুই আর কোনো প্রশ্ন না করে এখন যা, যা বলছি মন থাকে যেন। হ্যাঁ, কিন্তু যেতে বলেছি। অগত্যা নিধির কিছু বলতে না পেরে রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজা বেশ জোরে বাড়িয়ে নিতে ভুলল না। নিধিরের যাওয়ার পানি তাকিয়ে রইল আরতি। নীরা তুবা দুজন আমাকে একটু জড়িয়ে ধরতো। আভা, নীরা, তুবা তিন বোন একসাথে শুয়ে আছে। আভা মাঝখানে, নীরা আর তুবা দুজন দু সাইডে। নীরা তুবা অপেক্ষা করছে আপাই তাদের কি বলবে সেটা শোনার জন্য। হঠাৎ আভা বলল, বলতে দেরি, তুবা ধরতে দেরি নেই। সে যেন এটার সুযোগ খুঁজছিল। বড় আপাইকে সে ভীষণ ভালোবাসে। তার কাছে বড় আপাই মানে ভালোবাসার অপর নাম। মানব জাতি এমনই, তারা যাকে একবার ভালোবেসে ফেলে তার খারাপ দিকটা দেখেও মাখে না গায়ে, ভালোবাসা বলে মেনে নেয়। দু বোনের আলিঙ্গন পেয়ে আভার মন ভালো হয়ে গেল। নীরা হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা আপাই, তোমার যখন মন খারাপ থাকে তখন তুমি আমাদের দুই বোনকে এভাবে পাশে শুয়ে জড়িয়ে ধরতে কেন বলো? প্রশ্ন শুনে তুবাও গলা মিলাল, তাই তো আপাই কেন করো? মন খারাপে প্রিয় মানুষগুলোর সান্নিধ্য পেলে মন খারাপটা বেশিক্ষণ থাকে না। প্রিয় মানুষগুলোর মিষ্টি আলিঙ্গনে মন খারাপ ভাবটা ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। মার বিশেষ মানুষটার আলিঙ্গন পেলে মন খারাপ মিলিয়ে যায়। মাকে এখন গিয়ে জড়িয়ে ধরা সম্ভব নয়। আমার বিশেষ কোনো মানুষও নেই, তোরা তো জানিস, তাই তোদেরকেই জড়িয়ে ধরতে বলি। এতে আমার মন খারাপ দূর হয়ে যায়। তোমার মন খারাপ কেন আপাই? নীরা তুবা দুজনই সেম প্রশ্ন করলো। প্রত্যুত্তরে কালকের আজকের সব ঘটনা খুলে বললাম। আমাদের তিন বোনের বন্ডিংটা বেশ গভীর। আমার সাথে কিছু হলে আফির পর আমার দুই বোন তা জানে। কিছু হলে ওদের কাছে সব সময় বলি আমি, লুকানোর মতো কিছুই থাকে না। লুকাইও না, সবটা বলে দিই, ওরাও বলে। এর ফলে তিন বোন মিলে সমস্যার সমাধান খুঁজে অসুবিধা হয় না আমাদের। বোন হলো আল্লাহর দেয়া নেয়ামত। আমার কথাগুলো শুনে নীরা তুবা দুজনেই আফির উপর রেগে গিয়েছিল। পরে পুরোটা বলতে শান্ত হয়। নীরা বলে, আফি আপু একদম বোকা আপাই, সে কি আর কিছু পায়নি বলার মতো? বেছে বেছে এটাই বলতে হলো। ভাগ্যিস ভাইয়াটা ভালো, তাই কিছু বলেনি, নয়তো রেগে মেগে কি করতো ভাবতেই আমার ভয় করছে। সেটাই, কিন্তু কেন যে আফির দোষ দিতে গিয়েও দিতে পারছি না। আফি যা করেছে আমার জন্যই করেছে। মেয়েটা আসার পথে পুরোটা সময় সরি বলে আসছে। একটু আগেও ফোন করে কান্নাকাটি সে করে শেষ। আর বললাম আমি রেগে নেই, তাও শুনে না। সরির উপর সরি বলেই যাচ্ছিল সমান তালে, তাই আরো রেগে ফোনটা কেটে দিয়েছি। নীরা বলল, থাক, রাগ করো না। কাল ভার্সিটি গিয়ে আমাদের মতো আপুকেও জড়িয়ে ধরো। তুমি তো বলো মন খারাপে প্রিয় মানুষের আলিঙ্গনে মন ভালো হয়ে যায়, সেই টেকনিক ইউজ করো। ঠিক বলেছিস, তাই করবো। মেয়েটা যা কাদা কেঁদেছে না।
আভা আর নীরা বকবক করছে। তুবার সেদিকে মন নেই, কি জানি কি ভাবছিল। হঠাৎ তুবা মুখ খুললো বললে ভুল হবে, বোমা ফাটালো। বলল, আপনি তুমি বলছো ভাইয়াটা অনেক রাগী, তাহলে তোমরা যা করছো তাতে তার কিছু না কিছু রিয়াকশন তো করার কথা ছিল। কারণ রাগী মানুষরা এমনিতে রেগে থাকে, তার উপর আবার তাদের নিয়ে উল্টোপাল্টা বললে তো জায়গায় জায়গায় মেরে দেওয়ার কথা। আর তুমি বলছো কিছু করেনি। ডাল মে কুছ কালা নেই হ্যায় তো। সেটা আমিও ভেবেছি, কিন্তু উত্তর পাইনি। কি জানি কি হয়েছে ওনার। কিছু না বলে উপদেশ দিয়ে বাসায় যেতে বলে দিলেন, তাই পরে কিছু ভাবিনি আর। আর তুই যে ডালে কিছু কালা খুঁজছিস তেমন কিছুই না, আমাদের আজই প্রথম দেখা। যাই হোক, সেসব ছাড়, নিজের ছোট্ট মস্তিষ্কে অহেতুক এত চাপ দিস না তো। বেচারা তোর চাপে গলেই যাবে। নীরা তুবা দুজনই হেসে দিল, সাথে আমিও। অতঃপর দুজনকে ঘুমোতে বললাম। আবার এখন ভালো লাগছে। সে ভাবছি বিপদ থেকে মুক্তি মিলেছে। নিধির ভাইয়া আর ভাবি আপু করে মাথা পোকা নাড়াবে না। নিধির ভাইয়া আর ভাবি আপু করে মাথার পোকা নাড়াবে না। কাল থেকে আবার আগের মতো ভালোভাবে ভার্সিটিতে যেতে পারবে। পারানি আদৌতে কি আবার ভাবনা সত্যি হবে? কে বলতে পারে? কাল নতুন ভোরের সাথে সাথে আবার জীবনেও নতুন কোনো এক অধ্যায় সূচনা হতে পারে। আজ 1 অক্টোবর। অক্টোবরের আগমনে প্রকৃতি যেন কোনো এক বিশেষ রঙিন রূপে নিজেকে রাঙায়িত করেছে। চারদিকে অক্টোবরের ছোঁয়া। এ মাসে পৃথিবীকে কেন যেন একটু বেশি সুন্দর লাগে। আভা ভোরে উঠেছিল নামাজ পড়তে। নামাজ শেষে জানলা দিয়ে সূর্যোদয়ের দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আজ আভা দুজন ভেবে রেখেছে ভার্সিটিতে যাবে না, তাই আবারও একটা ঘুম দেবার সিদ্ধান্ত নিল সে। কাল রাতে কথায় কথায় ঘুমাতে বেশ দেরি হয়েছিল, যার দরুন ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। শুতে কিছুক্ষণের ভেতর ঘুমিয়ে পড়ে, কিন্তু 1 ঘন্টা না যেতে তার ডাক আসে। মা ডাকছে। এই 7 সকালে ডাকঘর থেকে তার জন্য একটা খাম এসেছে। ডেলিভারি ম্যান সাইন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাকে উঠার জন্য বারবার তাড়া দিচ্ছে। অগত্যা ঘুমো ঘুমো চোখে কোনো মতে উঠে এসে সাইন করে খামটা নিল আভা। তবে সেটা না খুলে বালিশের পাশে রেখে আবার ঘুমিয়ে পড়ল। এদিকে একজন অস্থিরতায় এদিক থেকে ওদিক ঘরময় পায়চারি করছে। মেয়েটা চিরকুটটা পেয়েছে তো, পাওয়ার পর সেটা পড়েছে নাকি ফেলে দিয়েছে? চিরকুট দেওয়াটা তার পছন্দ হবে নাকি সেকেলে মনে হবে? আজকালকার মেয়েরা আবার এসব পছন্দ করে না। সোশ্যাল মিডিয়ার মতো মিথ্যে মরিচিকাময় ভালোবাসায় পিছে ঘুরে কি জানি কি করছে। ভাবতে ভাবতে ঘড়িতে 9টা বেজে গেল। 10টায় অফিস। ভাবনা চিন্তা এক সাইডে রেখে নিজের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। তার কাছে প্রথমে দায়িত্ব, তারপর ভালোবাসার চিন্তা ভাবনা। ঘুম থেকে উঠে বিছানা গোছাতে গিয়ে বালিশের পাশে একটা খাম পেল আভা। খামটা কার ভাবতে হঠাৎ সকালের কথা মনে হলো। কে যেন তাকে একটা খাম পাঠিয়েছে ডাক টিকিটের মাধ্যমে। কথাটা ভাবতে আশ্চর্য লাগলো। এই আধুনিক যুগে ইন্টারনেটের মতো সুযোগ সুবিধা থাকতে সেগুলো ব্যবহার না করে ডাক টিকিটের মাধ্যমে কে তাকে চিঠি পাঠাতে পারে? আফিন হয়তো, হতেও পারে। মেয়েটা হয়তো ভাবছে এখনো আমি তার উপর রেগে আছি, রাগ ভাঙানোর চেষ্টা করছে। আফিটাও না একটা পাগল, ওকে একটা ফোন করে ডেকে নে। আজ ভার্সিটিতে যাব না, যখন একটু ঘোরাঘুরি, সাথে কালকের বিষয়ে কথাও বলে নিতে পারবো। যে ভাবা সেই কাজ। আফিকে ফোন দিল সে। ফোন বাজতে ওপাশ থেকে রিসিভ হলো। আভা কথা বলার আগে উপাস থেকে প্রশ্ন আসলো প্রথম। আভা রানীর কি রাগ ভেঙেছে? খুব ভেঙেছে। চিঠি দিয়ে কেউ রাগ ভাঙাতে চাইলে তার উপর কি আর রেগে থাকা যায়? রাগ ভেঙেছে ভালো কথা, কিন্তু চিঠির বিষয়টা ঠিক বুঝলাম না। আমি কেন তোকে চিঠি দিতে যাব? ইচ্ছে হলে তোদের বাসায় গিয়ে রাগ ভাগাতে পারি, অযথা চিঠি ফেটি কেন দিতে যাব? কি বলছিস তুই? তুই চিঠি দিসনি? তাহলে আজ সকালে যে আমাদের বাসায় আমার নামে একটা খাম আসলো সেটা কে দিয়েছে? অবশ্য আমি ওটা খুলেও দেখিনি। ভেবেছিলাম তোকে বাসায় এনে তোর সামনেই খুলে পড়বো তোর দেয়া চিঠিটা। এখন তুই বলছিস তুই দিসনি? তাহলে কে দিল এটা? তুই খামটা খুলিসনি? বললাম তোর না, তোর সামনে পড়বো বলে হাতে নিয়ে বসে আছি আমি। খুব ভালো করেছিস জানু, তুই খুলিস না। আমি আসছি, আইলার বেগে ছুটে আসতেছি, একসাথে দুজনই পড়বো, তুই খুলিস না কিন্তু। আচ্ছা তাড়াতাড়ি আসবি। রাখ, বাকি কথা বলার আগে আফি ফোনটা কেটে দিল। এই মেয়েটাও না, আফি আর আমাদের বাসা কাছাকাছি, 5 মিনিটের রাস্তা মাত্র। তাই যে কোনো সময় দুজন দুজনের বাসায় আসা যাওয়া করতেই পারি। কিছুক্ষণ পর আফি আসে। আসতেই তার লাফালাফি শুরু। চিঠি পড়বে বলে
অতঃপর দুইজন বিসমিল্লাহ বলে চিঠিটা খুলতেই লেখা দেখে অক্ষি কোটর থেকে বাইরে বেরিয়ে আসার উপক্রম। চিঠিতে যা লেখা আছে, ভালোবাসার শ্যামময়ী অক্টোবরের শুভেচ্ছা নিও। সুপ্রভাত আমার হৃদহরণী। আজ অক্টোবরের প্রথম দিন। জানো, অক্টোবর মানে আমার কাছে ভালোবাসার মাস। তাই ভাবলাম তোমাকে চিঠি দেই, সাথে আমার মনের কিছু কথা তোমাকে জানাই। ভাবছো সোশ্যাল মিডিয়া থাকতে ডাকটিকিটে কেন দিলাম? আমার কাছে এখন সোশ্যাল মিডিয়া কেমন একটা রং তামাশার প্ল্যাটফর্ম বলে মনে হয়। সোশ্যাল মিডিয়াতে যেসব ভালোবাসাগুলো প্রকাশ পায় অনেকটাই মরিচিকার মতো লাগে। তাই ওসব মরিচিকার পিছে না ছুটে সত্যিকারের আবেগ ও মায়ায় মিশ্রিত ভালোবাসার বেনামি চিঠি পাঠিয়ে দিলাম তোমার শহরে। তুমি পড়বে, হাসবে, বিস্মিত হবে। যখন আমাকে নিয়ে ভাববে কে এই বেনামি প্রেমিক যুবক, তখন আমার অন্তরে প্রশান্তি অনুভব হবে। এটা ভেবে যে তুমি আমাকে নিয়ে ভাবছো। সর্বক্ষণ আমার চিঠি তোমার মস্তিষ্কে ঘুরপাক খাবে। তুমিও চিঠিতে ছোঁয়া পাবে 90-এর ভালোবাসার। মেয়ে, তুমি বড্ড নিষ্ঠুর। হাসির ধ্বনি শুনিয়ে আমাদের এলোমেলো করে দিয়েছ। অশ্রু জলে সিক্ত নেত্রপল্লব দেখিয়ে রাতের ঘুম হারাম করে দিয়েছ। এর জন্য আমার অন্তরীণ রয়ের এজলাসে তোমার কঠিন শাস্তির বিধান অবধারিত করা হলো। অতি শীঘ্রই তোমাকে নিজের করার ব্যবস্থা করে ফেলব। ততদিন তোমার এই বেনামি প্রেমিক পুরুষের কথাটা ভাবো। অক্টোবরের ভালোবাসা নিয়মে এটি তোমার জীবনের নতুন এক সূচনা। চিঠি পড়ে টাসকি খেয়ে ভেটকি মাছের মতো অনেকক্ষণ বসে রইলাম দুই বেষ্টি। বেশ কিছুক্ষণ পর আফি মুখ খুললো, বলল, আভারানি, তোর এই উড়ন্ত প্রেমিক জুটলো কোথা থেকে? সাংঘাতিক! এত বড় কাণ্ড করে ফেলেছে বেটা, চিঠিপত্র পাঠানোও শুরু করে দিয়েছে। ব্যাপার কি আর? তুই চিনিস টিনিস না তো? আস্তাগফিরুল্লাহ জান, আমি এইসব কিচ্ছু জানি না। ভাগ্যিস ডাক টিকিটওয়ালা আমার হাতে খামটা দিয়েছিল। ভাব, একবার যদি আম্মু পাইতো এই প্রেমপত্র, তাহলে ভিমরির উপর ভিমরি খেয়ে পড়তো, সাথে আমারও 1000টা টুকরো হয়ে যেত। সন্দেহ করতে এই কারণে হয়তো আমি বিয়েতে রাজি হতে চাই না। যা করেছে আল্লাহ ভালোই করেছে, কিন্তু কথা হলো এই উড়ন্ত প্রেমিকটা আবার কে? তাই ভাবছি তুই ফেসবুক ইউজ করিস না, তাই না? ওই কাহিনীর পর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলাম। তাহলে কলেজ বা ভার্সিটিতে তোকে প্রপোজ করেছিল যে তার মাঝে কেউ হবে? ছি ছি, ওইসব পেতনিগুলোর দ্বারা চিঠি ফিটি দেওয়া সম্ভব না। এদের দেখে বোঝা যায় এরা যে আধুনিকতার পিছিয়ে পড়ে, আর ওদের মাঝে 90-এর ভালোবাসা ধরা ছোঁয়ার বাইরে। তাহলে আর কি? হঠাৎ কিছু অনুমান করতে আফি বলল, নিধির ভাই নয় তো? মাঝে মাঝে আফির কথা শুনলে নিজেকে বুদ্ধিহীন মেয়ে অনুভব করি আমি। না মানে, কোন দুঃখে এরে বেস্টি করতে গেছিলাম আমি সেটাই ভাবি আর কি। বললাম, এই তোর ঘিলুতে কি কাঠ ঘুরে ধরছে? নিধির ভাই কোন দুঃখে প্রেমপত্র দিতে যাইবো আমারে? ওনার জন্য নয়, ওনার ভাইয়ের জন্য চাইছিল আমাকে। বলদি মাইয়া। ও হ্যাঁ, তাই তো, মনে ছিল না, সরি। হয়েছে তোর সরি ফরি? আমার মাথায় ধরতেছে না এই উড়ন্ত প্রেমিকটা আবার কে হতে পারে। এত ভাবিস না, আজ প্রথম এসেছে চিঠি, আর কিছুদিন অপেক্ষা কর, দেখ আর চিঠি দেয় কিনা। তখন সিরিয়াস নাকি কেউ মজা করছে বোঝা যাবে। এত টেনশন নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, চিঠিটা লুকিয়ে রাখিস যেন কেউ না দেখে। নীরা তোমাকে এখন কিছু বলার দরকার নেই, পরে বলিস। তাই করি, কিছুদিন অপেক্ষা করি। যদি এর মাঝে আর আসে তাহলে তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে। গুড। এখন রেডি হয়ে নে, একটু ঘুরে আসি বৌদ্ধবিহার থেকে। আসার সময় আমি আন্টির থেকে পারমিশন নিয়ে আসছি। আচ্ছা চল। নিধির ভার্সিটিতে এসে আভা আফিকে খুঁজছিল। বিগত দুদিনে আভাকে সে ভীষণ জ্বালিয়েছে। আজ ক্ষমা চেয়ে নেবে ভাবছে। তার ভাই যখন পছন্দ করে না আভাকে,